আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঘরে যাবে না? অনিলা দুহাতে গলা জড়িয়ে ধরল, চোখে চোখ রেখে বলল, দেখ চাঁদটা কি সুন্দর, আমার চাঁদ আরো সুন্দর। অভ্রর ভেজা গলদ গম্ভীর নয়নে বুকের ভেতরে ঝড় উঠল অন্ডিলার, তুমুল আবেগের ঝড়। ছাদের কার্নিশের কাঠগোলাপ গাছ এ নিটল পূর্ণিমার শারদীয়া বর্ষণকে সাক্ষী রেখে দেখল মস্ত বড় নির্লজ্জতা। পায়ের পাতার উপর ভর করে ভেজা ঠোঁটজোড়া ডুবিয়ে দিল অভ্রর নিকটিনে পোড়া ঠোঁটে। চুম্বন কতটা দীর্ঘ হলো সেই হিসেব রাখল না। নিঃশ্বাসে টান পড়লে সরে এলো, মাতাল কণ্ঠে বলল, আমি খুব বাজেভাবে ফেসে গেছি অভ্র, না চাইতেও তোর মায়ে আটকে গেছি। আমি বোধহয় তোকে অশৈলভাবে ভালোবেসে ফেলেছি, যা আমার স্বাস্থ্যের জন্য মোটেই ভালো কিছু নয়। ভালোবেসে ফেলেছি কথাটা শুনতে মস্তিষ্কের নিয়রণে আলোড়ন জাগলো। স্তম্ভিত হলো অভ্র, কিন্তু তার পুতুল আজ সব দায়রা ভেঙে তাকে কাছে চাইছে। শারদীয় বৃষ্টি বিলাসের পর সে উন্মাদ হয়ে গিয়েছে প্রেমের বৃষ্টিতে ভেজাল লোভে। একটু একটু করে সেই উন্মাদনায় টকবক করে উঠল পুরুষের নিষিদ্ধ চেতনা। বৃষ্টির বেগ বাড়ছে, ভেঙে গুড়িয়ে যাচ্ছে সব প্রতিরোধ। মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে দুটো প্রাণ, একে অপরের মাঝে ডুবে যাচ্ছে ক্ষণে ক্ষণে। অপরের বুকে লেপ্টে আছে অন্ডিলা, ঘন ঘন নিঃশ্বাস আছড়ে পড়ছে। গভীর ঘুম এসে, কিন্তু অভ্রর চোখে ঘুম নেই। অন্ডিলা তাকে ভালোবাসতে শুরু করেছে। যে চোখে ঘৃণা দেখতে দেখতে অভ্যস্ত, সেই চোখে এখন কেবলই আবেগ, প্রেম। নারীর প্রেম ভয়ঙ্কর, তারা ভালোবাসে না, আরাধনা করে। সে আরাধনার তাপ লাভার মতো গিলে ফেলে সবকিছু। অভ্র তার আধিপত্য চেয়েছিল, আরাধ্য হবার ইচ্ছা ছিল না। আসক্তি হতে চেয়েছিল, প্রেম নয়। রন্ধ্রে রন্ধ্রে অপরাধবোধ জানান দিচ্ছে। অন্ডিলার শান্ত মুখখানা দিকে তাকালেই ব্যথা হচ্ছে। এই ভালোবাসা শব্দটির ভার সহ্য হচ্ছে না, মাথা ব্যথা করছে। অসময়ের বৃষ্টিতে ভেজার ফল, নাকি অন্ডিলার ভালোবাসার বর্ষণে ভেজার ফল? ভালোবাসার বিপরীতে ভালোবাসা ফিরিয়ে দিতে হয়, নয়তো পাপীর খাতায় নাম লেখাতে হয়। পুতুলের প্রতি নিষ্ঠুর আকর্ষণ থাকে, মোহ থাকে, ভালোবাসা কি থাকে? অন্ডিলা কি তার মোহ নাকি ভালোবাসা? মাহাবুল হক কি কাউকে হৃদয় বিকিয়ে দিতে পারে? আর চিন্তা করতে পারছে না। চোখের পাতা ভারী হচ্ছে, মাথা ব্যথা করছে। জ্বর আসবে, প্রেম জ্বর। অভ্র 3 দিন পর আজ ঘর থেকে বের হচ্ছে, মাঝে তীব্র জ্বর হলো। অন্ডিলার অপরাধ বোধ হলো। সে জানে মানুষটি ঠান্ডার বাতিক, তবু অন্যায় আবদার করেছে, সাধ্য অনুযায়ী সেবাও করেছে। অভ্রের কাছে এই অনুভূতিটা নতুন। অন্ডিলার এমন কোমলতা তার জন্য বরাদ্দ ছিল না কখনো, কিন্তু মেয়েটির সবকিছুতে এখন সে। আধিপত্যের সাথে সাথে আরাধ্য হবার ভার অনুভূত হচ্ছে। সেও স্বামীর সকল দায়িত্ব পালন করছে। আজ অন্ডিলাকে কলেজ থেকে আনতে গিয়েছে। খড়খড়ে রোদে 22 মিনিট দাঁড়িয়ে থেকেছে। চমকে দেবার ইচ্ছে ছিল, কিন্তু মেয়েটি এখনও বের হচ্ছে না, তাই বাধ্য হয়ে ভেতরে গেল সে। ক্যাফেটেরিয়া পার হতেই দেখা মিলল 2 বান্ধবের। অন্ডিলা অভ্রকে দেখে সত্যি চমকে গেল, কিন্তু তার মুখে একটা লুকোচুরি ভাব প্রকাশ পেল। হঠাৎ নজরে পড়ল অন্ডিলা কোনোই চেপে রেখেছে, সেখান থেকে গল গল করে পড়ছে তাজা রক্ত। রক্ত দেখতেই মাথা ঘুরে উঠল অভ্র, মুখখানা কঠিন হয়ে গেল, মাথায় রক্ত উঠে গেল, স্নেহ কাজ করছে না। মেঘস্বরে জেরা করে উঠল, হাতে লাগলো কি করে? অন্ডিলা উত্তর দিতে চাইল না, কিন্তু পিউ চুপ থাকলো না, গড়গড় করে বলল, ওই যে ছাত্রদের নেতা আছে না আশরাফ, ও বাইক দিয়ে ধাক্কা দিয়েছে ঐন্দ্রিলাকে। ইটের ওপর পড়ে কি বাজেভাবে কেটে গেছে দেখ। ও ইচ্ছে করে কাজটা করেছে, ক্ষমতার জোর দেখায় সব সময়, আস্ত বেয়াদব। কোথায় পাবো আমি তাকে? হিমকণ্ঠে বুক কাঁপলো অন্ডিলার। অভ্রর হাত ধরে বলল, ঝামেলা করিস না, ছেলেটা ভালো না। কিন্তু অভ্র শুনল না। ফাঁকতালে পিউ বলে দিল, অসত্য গাছের নিচে দল নিয়ে সিগারেট খাচ্ছে। অভ্র শিরা উপশিরা রক্ত টকবক করে ফুটছে। রাগে তার গা কাঁপছে। তার পুতুলকে ব্যথা দেবার কথা কেউ কল্পনাও কি করে করে? এদিকে তার রুদ্রমূর্তিতে ভয় প্রগাঢ় হলো অন্ডিলার। একবার এক জুনিয়র অন্ডিলার প্রতি নিষিদ্ধ চিন্তা করেছিল বলে তাকে বেদম পিটিয়েছিল অভ্র। আজ হয়তো খুন করে ফেলবে। অন্ডিলা বাধা দিতে চাইল, কিন্তু শুনল না অভ্র। হনহন করে অসৎ গাছের কাছে গেল। আশরাফ সেখানে 2-5টা ছেলের সাথে সুখ টান দিচ্ছে গাজার স্টিকে। গাজার গন্ধে নাড়ি ভুড়ি উগড়ে যাবার জোগাড়। এই ছেলেটিকে সবাই এড়িয়ে চলে, একেই রাজনীতি করে। উপরন্তু অভদ্র এবং অসভ্য। বাজে স্বভাব তো আছে, সেই সাথে অর্থের গরম আছে। কাউকে পরোয়া করে না। কিন্তু অভ্র জেদি স্বভাবের কাছে তার স্বভাব খাটলো না। এক প্রকার নির্ভীক চিত্তে তার সামনে দাঁড়ালো। আশরাফ গাজায় রক্তিম চোখ তুলে হুঙ্কার ছাড়লো। কি চাই? অভ্র উত্তর দিল না। এক হাতে তার কলার
ধরে টেনে তুলল, তারপর ছিটকে ফেলল মাটিতে। আশরাফের সাঙ্গপাঙ্গ তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল। অভ্র ক্ষান্ত রইল না, বেধড়ক মারতে লাগলো, ঘায়েল বাঘের মতো গর্জালো। আমার পুতুলের গায়ে হাত দেওয়ার সাহস কি করে হলো তোর, জানোয়ার কোথাকার! মারার ফলে আশরাফের গাল ফুলে গেল, গলগল করে রক্ত বের হতে লাগলো, কিন্তু অভ্র থামল না। উম্মাদের মতো তাকে ঘুষির পর ঘুষি মারতে লাগলো। আশরাফ প্রতিরক্ষাও করতে পারল না, তার ঠোঁট কেটে ঝুলে গেল। সে আধমরার মতো মার খাচ্ছে, তার দলবল ঠেকাতে এলো, কিন্তু অভ্রের মাথায় খুন ভর করেছে। আজ প্রাণ নিতেও তার কোনো দ্বিধা নেই। কলেজে সকলে জড়ো হয়ে গেল, আতঙ্ক গুঞ্জন শোনা যেতে লাগলো। অন্ডিলা ছুটে এলো অভ্রকে থামাতে, পাছে অঘটন না হয়। অভ্র হাত ধরে অনুরোধ করল, অভ্র ছেড়ে দে। কিন্তু অভ্র তার সজ্ঞানে নেই। সজোরে ধাক্কা দিয়ে হাত ছাড়িয়ে আবার পেটাতে লাগলো আশরাফ ছেলেটিকে। হঠাৎ চিৎকার কানে এলো পিউয়ের। অভ্র, ঐন্দ্রিলা! অভ্র থেমে গেল। আধমরা আশরাফের কলার ছেড়ে পেছনে ঘুরতে স্তব্ধ হয়ে গেল অভ্র। ভাঙ্গা ইটের স্তূপে নিথর পড়ে আছে অন্ডিলা, তার মাথার পেছন থেকে বইছে টকটক রক্তিম লৌহস্রোত। পিউ কান্না ভেজা স্বরে ডেকে যাচ্ছে অন্ডিলাকে, কিন্তু তার সাড়া নেই। অভ্রর পাজোড়া ভারী লাগছে, মনে হচ্ছে কেউ 2 টন পাথর বেঁধে দিয়েছে, চলতেই চাইছে না। রক্তাক্ত অন্ডিলা দৃশ্যটি এত বিশ্রী লাগছে কেন? ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে কেন? সাদা টাইলসের করিডোরে নীল প্লাস্টিকে নতমস্তকে বসে আছে অভ্র, তার টি শার্টটা ভিজে আছে রক্ত, হাত জোড়ার রক্ত জমে কালচে হয়ে গেছে। কি বিশ্রী তীক্ষ্ণ গন্ধ, কিন্তু হেলদেল হলো না অভ্রর। কেমন অনুভূতি শূন্য চোখ জোড়া। পিউ তার পাশে বসে আছে, অঝরে কাঁদছে, তার কান্নার স্বর কানে বিচ্ছে কাটার মতো। তার কান্না দেখে যে কেউ ভাববে অন্ডিলা মারা গেছে। অন্য সময় হয়ে অভ্রর রাম ধমক দিয়ে বসতো, কিন্তু আজ কি সে নিশ্চুপ, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মেঝের দিকে। তীব্র বিরহে মনখানা দুর্বল হয়ে আছে, কথা বলতেও অনীহা লাগছে। গলার কাছটায় মনে হচ্ছে কাটা বিঁধে আছে, তীব্র যন্ত্রণা হচ্ছে, চোখখানা জ্বলছে, বুকে তীব্র হাহাকার জড়ো হয়েছে। কিছু হারিয়ে ফেলা তীব্র উত্তেজনা তাকে দাপিয়ে বেড়াচ্ছে। অনিলা নিথর দেহখানা দেখার পর থেকে এই অনুভূতি হচ্ছে। সে প্রথমবার হাত কাঁপছিল অভ্রর, জমে যাওয়া পাগুলো কোনো মতে টেনে অন্ডিলার কাছে গেল। খুব ক্লান্ত স্বরে 2 বার ডাকলো, ঐন্দ্রি, হ্যাঁ ঐন্দ্রি। কিন্তু অন্ডিলা সাড়া দিল না একবারও। ঘটনায় লোকজনের চঞ্চলতা বাড়ল। পিউ বিধ্বস্তের মতো সাহায্য চাইতে লাগলো। জমায়েত ছাত্রদের মধ্যে একজন অ্যাম্বুলেন্স ডাকলো। অভ্র তখনও নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে অন্ডিলার দিকে। সবকিছু যেন ফাঁকা ফাঁকা লাগছে। এই প্রথম বোধহয় মাহবুব হক অভ্র ভুলে গেল তার কি করা উচিত। এই প্রথম বোধহয় সে নিজের চিন্তা শক্তি হারিয়ে ফেলেছে। পিউ তাকে ধাক্কা দিলে সে অর্বাচীনের মতো চাইল। পিউ অধৈর্য স্বরে বলল, ঐন্দ্রিলাকে তোলো। ওকে মরে যাবে। অভ্র বিড়বিড় করে আওড়ালো। পিউ উত্তর দিতে পারল না। চোখ জোড়া ভিজে এলো তার। ভেজা স্বরে বলল, এখন এসব বলার সময় নেই অভ্র, ঐন্দ্রিলাকে হাসপাতালে নিতে হবে। অভ্র আর প্রশ্ন করল না। অনুভূতি শূন্য মানুষের মতো কোলে তুলে অন্ডিলাকে অ্যাম্বুলেন্সে উঠালো। পুরোটা রাস্তা তার হাতখানা ধরে থাকলো, যেন হাতটা ছেড়ে দিলে অন্ডিলা হারিয়ে যাবে চিরতরে। হাসপাতালে আনার পর প্রায় আধ ঘন্টার মাঝে অন্ডিলাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে। এখনও অপারেশন চলছে। প্রায় ঘন্টা 1.5 হয়ে গিয়েছে। নার্স শুধু একবার বেরিয়ে বলেছে, রক্তের প্রয়োজন, রক্ত জোগাড় করেন, এ পজিটিভ। অভ্র তখন অনেক কষ্টে শুধিয়েছিল। ঐন্দ্রিলা কেমন আছে? অবস্থা ভালো না, অনেক রক্তক্ষরণ হয়েছে, রক্তের প্রয়োজন। দোয়া করবেন যেন ইন্টারনাল রক্তক্ষরণ না হয়। পিঠে বাজেভাবে আঘাত পেয়েছেন, স্কাল ফ্র্যাকচার হয়েছে কিনা বোঝা যাচ্ছে না, ডাক্তার দেখছেন। খ্যাচখ্যাচে গলায় কথাটা বলেই নার্স চলে গেল। পিউর সাথে সাথেই বাসায় ফোন করেছে। নিজের পরিচিত কিছু মানুষকে রক্তের জন্য ফোন করেছে। অভ্র কখনো নির্বোধের মতো তাকিয়ে আছে অপারেশন থিয়েটারের দিকে। বুকখানা কাঁপছে তার পুতুল ফিরবে তো? এত অশান্তি লাগছে কেন? এই অনুভূতি কর্তৃত্ব হারাবার নয়, প্রিয় খেলনাটা ভেঙে যাওয়ার নয়। এই অনুভূতি তার থেকেও গাঢ়। বুকের বাঁ পাশের ব্যথাটা খুব তীক্ষ্ণ, খুব কাছের কাউকে হারিয়ে ফেলা তিটকুটে অনুভূতি এটা। অভ্রের মনে হলো তার পৃথিবীটা কেমন থেমে গেছে। কেউ তার সাজানো জীবনে বিরহের কালো রং ঢেলে দিয়েছে। সব শূন্য লাগছে, নিজেকে অসাল লাগছে, প্রাণহীন লাগছে সবকিছু। পুতুল ভাঙ্গার যন্ত্রণা কি এত গভীর হয়?
পিউয়ের ফোন পাওয়ার প্রায় 15 মিনিটের মাঝেই সাবেরা, সালাম সাহেব এবং নীলাদ্রি ছুটে এসেছে। তার 10 মিনিট পর কানন, ইদ্রিস সাহেব, আওয়াল সাহেব এবং বিল্লাল এসে পৌঁছালো হাসপাতালে। নীলাদ্রি পিউয়ের কাছে এসে উদ্বিগ্ন স্বরে শুধালো, ঐন্দ্রিলা কোথায়? ওটিতে। তুমি ঠিক আছো? হ্যাঁ। খুব ক্ষীণ স্বরে উত্তর দিল পিউ। তার মুখ দেখে মোটেই ঠিক মনে হলো না, খুবই বিধ্বস্ত লাগলো তাকে। কাঁদতে কাঁদতে চোখ জোড়া ফুলে গেছে। নীলাদ্রি তাকে সান্ত্বনার স্বরে বলল, ঐন্দ্রিলার কিচ্ছু হবে না। পিউ নিজেকে ধরে রাখতে পারল না, হাউমাউ করে কেঁদে উঠল। সাবেরা অভ্রর সামনে দাঁড়িয়ে রুড়ো স্বরে শুধালো, কি করে হলো এমন? আমার মেয়ে এখন অপারেশন থিয়েটারে কেন? অভ্র উত্তর দিল না, এখনো মেঝের দিকেই চেয়ে রইল। তাকে জড়বস্তুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে রাগের নিয়ন্ত্রণ হারালেন সাবেরা। সর্বোচ্চ শক্তিতে থাপ্পড় বসিয়ে দিল অভ্রর গালে। তার এমন আচরণে সবাই স্তব্ধ হয়ে গেল। কারণ কিছু বলতে চাইলেও ছেলে সাফাই গেয়ে, কিন্তু ইদ্রিস সাহেব আটকে দিলেন। আওয়াল সাহেব রুষ্ট চিত্তে বসে রইলেন। যতই হোক আজ তার ঘরের বউ ওঠিতে। সাবেরা চিৎকার করে উঠল, আমি ভরসা করে মেয়েকে তোমার হাতে দিয়েছিলাম, ওকে লাশের মতো শুয়ে থাকতে দেখার জন্য তোমার সাথে বিয়ে দিনি। এত রাগ হবে কেন তোমার? আজ তোমার জন্য অঞ্জিলার এই অবস্থা, এই তোমার ভালোবাসা? সাবেরা শান্ত হও, এটা হাসপাতাল। কেন শান্ত হব? আমার মেয়ে মরতে বসেছে। যদি ওর কিছু হয়ে যায়, ও যদি... কথাটা শেষ করতে পারল না সাবেরা। তার গলা ধরে এসেছে। মেয়ে যে তার খুব আদরের সেটা তো বলার অপেক্ষা রাখে না। যদিও মা মেয়ের সমীকরণটা ভিন্ন। নিজেদের আত্মজেদের কারণে নিজেদের মাঝে বিশাল বড় অভিমানের পাহাড় গড়েছেন, কিন্তু ভালোবাসায় তো খামতি নেই। সালাম সাহেব স্ত্রীকে শান্ত করতে চাইলেন। অভ্র তখনও নিশ্চুপ, তার মুখে কথা নেই। মাটির দিকে তাকিয়ে রয়েছে সে। রক্তের তাগিদা দিতে আবারও নার্স এলো। বিরক্ত স্বরে বললেন, রক্ত কোথায়? নীলাদ্রি এবং বিল্লাল এগিয়ে গেল। তাদের রক্ত এ পজিটিভ। এর মাঝে ঘটল বিপদ। কোথা থেকে পুলিশ উপস্থিত হলো। আশরাফের অবস্থা ভালো নয়, আইসিইউতে ভর্তি, জ্ঞান ফিরেনি। তার পরিবারের অর্থ ক্ষমতার অভাব নেই। তাদের ছেলেকে কেউ মেরে যাবে সেটা তো হয় না। অভ্রর নামে জিডি করেছে তারা, ফলে পুলিশ এসেছে অভ্রকে গ্রেপ্তার করতে। পুলিশ যখন তার হাতে হাতকড়া পরাতে গেল, তখন অভ্র তার নীরবতা ভাঙল। অনুনয়ের স্বরে বলল, আমার পুতুলকে এখনো ওরা দরজা থেকে বের করেনি। আমাকে এখনই নিয়ে যাবেন না দয়া করে। সৈয়দ মাহবুল হক অভ্র অনুনয় করছে। তার কণ্ঠ ভেজা, তীব্র বিরহে আকণ্ঠ ডুবান্ত তার চোখ জোড়া। কিন্তু আইনি লোকের কাছে আবেগময় কথার মূল্য থাকে না। তাদের হতে হয় কঠিন, দয়ামায়াহীন। অপরাধীদের সাথে দয়ার স্থান নেই। তাই পুলিশরাও শুনল না। হাতকড়া পরিয়ে নিয়ে যেতে হবে এখনই। ইদ্রিস সাহেব, সালাম সাহেব বাধা দেবার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। কারণ মুখে আঁচল গুজে কাঁদতে লাগলো। খুব অসহায় লাগছে তার। ছেলের বউ অপারেশন থিয়েটারে, এখন ছেলেকে জেলে নিয়ে যাচ্ছে। এমন দিন কখনো দেখবেন সেটা তো আশা করেননি। সাজানো সংসারে কার নজর লাগলো। গতকাল একটে রাতের খাবার খেয়েছিলেন সবাই। আড্ডার রোল পড়েছিল। কি সুন্দর সংসার তার, অথচ এখন সবই কাচের মতো চূর্ণ বিচূর্ণ লাগছে। সাবেরা কঠিন মূর্তির মতো বসে আছে। তার কিচ্ছু যায় আসে না। তার চিন্তা তার মেয়েকে নিয়ে। ইদ্রিস সাহেব রুষ্টস্বরে শুধালেন, আমার ছেলেকে কেন ধরে নিয়ে যাচ্ছেন আপনারা? কি দোষ করেছে সে? আশরাফ হোসেন নামক ছেলেটিকে বেরহমের মতো পিটিয়েছে। এখন সে আইসিইউতে, জ্ঞান ফেরেনি। তার পরিবার থানায় জিডি লিখিয়েছে। কলেজে গুন্ডামি করে বেড়ায়, আবার বড় গলায় জিজ্ঞেস করছেন কি করেছে। ওনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। যদি কিছু বলার থাকে থানায় গিয়ে বলবেন। পুলিশের তারা অভ্রকে টানতে টানতে নিয়ে গেল। তার চোখ জোড়া তাকিয়ে রইল অপারেশন থিয়েটারের দিকে। এই বুঝি কি খবর দিবে, কেউ তো বের হবে। কাতর স্বরে বলল, আমি কথা দিচ্ছি, অপারেশন শেষ হয়ে আমি আপনাদের সাথে যেখানে খুশি যাব। দয়া করে আমার পুতুলের অপারেশনটা শেষ হোক। কেউ শুনল না। 3 জন কনস্টেবল তার ঘাট ধরে গাড়িতে ভরল। গাড়ি স্টার্ট দিল চালক। একটা সময় হাসপাতাল ছাড়িয়ে চলে গেল নিজ গন্তব্যে। অভ্র বাহিরে তাকিয়ে রইল। হৃদয়ের ব্যথাটা তীব্র হচ্ছে, দম বন্ধ লাগছে। সব ভেঙে গুড়িয়ে ফেললেও হয়তো শান্তি মিলবে না। থানার হাজতের মেঝেতে বসে আছে অভ্র। ডান হাতের রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে। হাতখানা ফুলে আছে, কিন্তু তার অনুভূতি শূন্য। এই হাতের জন্যই আজ অন্ডিলার এই অবস্থা। কি করে পারলো সে অন্ডিলাকে ধাক্কা দিতে? আজ তার জন্য অন্ডিলার এই অবস্থা। এই রক্ত তো সামান্য শাস্তি মাত্র। হাতখানা কেটে ফেলতে হচ্ছে। এতটা গ্লানি এখনও অনুভূত হয়েছিল কি অভ্রর? জানা নেই। এ প্রথম হয়তো গ্লানি আফসোসের অনুভূতি হচ্ছে। ভাইজান কি করতেছেন? পাশের এক কয়েদির কণ্ঠ শুনতে চমকে উঠল অভ্র। তার দিকে অর্বাচীনের মতো চাইল সে। ছোট ছেলে, কত বয়স হবে? 19 অথবা 20। হ্যাংলা শুকনো চেহারায় উস্কো খুস্কো কিছু অনিয়ন্ত্রিত দাড়ি। মুখখানা ফুলে আছে, চোখের কাছটায় রক্ত জমাট। বুড়োর কাটা অংশে রক্তরস বের হচ্ছে।
চুরি করে ধরা পড়েছে বলে গণপিটুনি খেয়ে এখন জেলে। সে হাসি মুখে বলল, কান্দেন না, ওরা বেশিক্ষণ ধরে রাখবো না, ঘন্টাখানেক পর এমনিতে ছাইরা দিব। আপনিও কি চুরি করেছিলেন? অভ্র মাথা নাড়ল। ছেলেটা কৌতূহলের সাথে শুধালো, তাহলে? একজনকে পেটে আইসিইউতে পাঠিয়েছি। এ তো বিশাল সংবাদ। তয় আপনি কান্দেন কেন? আমি যতদূর জানি যারা মারে তারা কান্দে না, যারা মারে তারা হাসে। অভ্র উত্তর দিল না। তার গাল কি ভিজে গেছে? শেষ কবে কেঁদেছিল সে? অভ্র নিজেও জানে না সে কাঁদছে কেন। শুধু এতটুকু অনুভূত হচ্ছে, তার অন্ডিলার কিছু হলে সে হয়তো নিজেকে সুস্থ রাখতে পারবে না। আচ্ছা, অন্ডিলা কেমন আছে? সুস্থ আছে তো? ওর জ্ঞান ফিরেছে? মেয়েটা যতই ভাব দেখাক, সে ভেতর ভেতর বড্ড ভীত। সে কি অভ্রকে খুঁজছে? আজকাল অভ্রকে সে চোখে হারায়। অভ্র যখন জ্বর হলো, কি দুশ্চিন্তা তার। 3টে দিন মেয়েটির জীবন যেন ওষ্ঠাগত হয়েছিল। ক্ষণে জ্বর মাপা, কি খাবে না খাবে নিয়ে ব্যস্ততা, ঘন্টায় ঘন্টায় চা বানিয়ে দেওয়া, ডেঙ্গু হলো কিনা সেই নিয়ে চিন্তা আলাদা। তার জীবন যেন পরিক্রমণ করছে অভ্রকে ঘিরে। অভ্রর বাজে অভ্যাস হয়ে গিয়েছে অন্ডিলার এমন মিষ্টি ভালোবাসায় সিক্ত হওয়া। আচ্ছা, অন্ডিলা ছাড়া জীবনটা কেমন হবে? কথাটা ভাবতেই বুকখানা কেঁপে উঠল। তখনই একজন কনস্টেবল এসে হাজতের দরজা খুলে দিল। কর্কশ স্বরে বলল, আপনার জামিন হয়ে গেছে। অভ্র জেল থেকে বেরিয়ে দেখলো ওসি সাহেবের সামনে পিউ এবং আওয়াল সাহেব বসে আছেন। ওসি তাদের নোনতা বিস্কিটের সাথে লাল চা খেতে দিয়েছেন। আওয়াল সাহেব চা খেলেন না, কিন্তু সৌজন্যতা বোধের জন্য একটা নোনতা বিস্কিট খেলেন। অভ্র আসতেই ওসি সাহেব হাত বের করে বললেন, জোয়ান পোলা পাইন, রক্ত গরম, মাথায় রক্ত উঠলেই মারতে ইচ্ছে করে। বাবা এমন আর কইরো না, ঠিক আছে? অভ্র দাদাজানকে দেখে মাথা নামিয়ে ফেলল, চুপ করে দাঁড়িয়ে রইল। ওসি সাহেব খুব অতিথি আপ্যায়ন করছেন আওয়াল সাহেবের, কারণ তিনি অভ্রর গ্রামের ছেলে। তার পড়াশোনার সময় আওয়াল সাহেব টাকাও ধার দিয়েছিলেন। সেই সুবাদে খুব সম্মান করে সে আওয়াল সাহেবকে। সেজন্য তিনি একটি মাধ্যম হিসেবে কাজ করেছেন। উপরন্ত পিউ আশরাফের বিরুদ্ধে অ্যাবিউজের কেস করবার হুমকি দিয়েছে। অন্ডিলার আজকের অবস্থা আশরাফের জন্য এমন দাবিও তার কয়েকজন বন্ধুদের প্রত্যক্ষ সাক্ষী হিসেবে তৈরি করেছে। আশরাফের জ্ঞান ফেরাতে হুমকিটা ভালো করেই কাজে লেগেছে। ফলে কেস উঠিয়ে নিয়েছে আশরাফের পরিবারের লোকজন। এজন্য 4 ঘন্টা পর অবশেষে মুক্তি পেয়েছে অভ্র। আউল সাহেব অভ্রর সাথে কথা বললেন না, ওসিকে আন্তরিক স্বরে বললেন, হেলাল, তোমাকে অনেক ধন্যবাদ। কাকা যে কি বলেন, আপনাকে সহায়তা করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। আজ তাহলে উঠি। জি কাকা। থানার বাহিরে দাঁড়িয়ে আছে বিল্লাল। অভ্র তাকে দেখেই প্রথম যে কথাটা শুধালো, ও ইন্দ্র কেমন আছে? বিল্লাল চোখ ছোট ছোট করে শুধালো। তুই কি অঞ্জিলাকে নিয়ে চিন্তিত? তার কণ্ঠে ভৎসনার তীক্ষ্ণতা অনুভূত হলো। অভ্রর মেজাজ খারাপ হয়ে গেল। ক্রোধিত স্বরে বলল, ফাজলামি করতেছিস? ফাজলামিটা শুরু করেছে অভ্র। খুব শান্ত স্বরে পাল্টা প্রশ্ন শুধালো বিল্লাল। বিদ্রুপ টেনে বলল, শখের পুতুল কি সারা জীবন থাকে? একটা সময় তো নষ্ট হয়ে যায়, পুরনো হয়ে যায়। আর পুতুল যেহেতু, তাকে ভালোবাসার সাথে রাগও সহ্য করতে হবে। ঐন্দিলাও সেটাই সহ্য করছে। রাগ হয়েছে, ভেঙে ফেলেছিস তুই, সমস্যা নেই। খেলনা ভেঙে গেলে এমন কষ্ট সব বাচ্চাদেরই হয়। নতুন খেলনা পেয়ে গেলেই ভুলে যাবি। বিল্লালের শান্ত স্বরে কথাগুলোর ধার ক্ষমতাংশে পচন ধরানোর মতো যন্ত্রণা দিল যেন। অভ্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। গলা চেপে ধরল নিজের পরম বন্ধুর। তার চোখ লাল হয়ে আছে, চোয়াল শক্ত। এখনই খুন করে ফেলতে পারে বিল্লালকে। বিল্লাল হাসল, খুব নরম স্বরে বলল, গ্রো আপ অভ্র। পুতুল পুতুল করে যার সাথে খেলে এসেছিস তাকে ভালোবেসে ফেলেছিস তুই। সৈয়দ মাহবুল হক অভ্র প্রেমে পড়েছে, আকণ্ঠ প্রেমে ডুবেছে। মেনে নে, ঐন্দ্রিলা তোর আসক্তি নয়, কখনো ছিল না। তুই সারাটা জীবন ওকে ভালোবেসেছিস। যদি তা না হতো তাহলে আজ তুই এত বিধ্বস্ত হতি না। 5 বছর আগেও যখন ঐন্দ্রিলা তোর মুখ দেখা বন্ধ করে দিয়েছিল, একই অবস্থা হয়েছিল তোর। ওর মনোযোগ আকর্ষণে পাগল হয়ে গিয়েছিলি। পাগলও তোকে দেখে বলে দিবে তুই প্রেমে দেবদাস হয়ে গিয়েছিস। বিল্লালের গলা ছেড়ে দিল অভ্র। মস্তিষ্ক কোষের তীব্র সংঘর্ষ শুরু হলো। সে ঠকায়নি অন্ডিলাকে, সে ঠকায়নি। হাসপাতালে অন্ডিলাকে দেখার সুযোগ পেল না অভ্র। অন্ডিলার একটি ব্রেন সার্জারি হয়েছে। এটির উপর পড়ার কারণে তার ডিফিউজ এক্সোনাল ইনজুরি নামক ট্রমিক ব্রেন ইনজুরি হয়েছে, যার ফলে মস্তিষ্কের পশ্চাৎভাগের একজন ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট 3 ঘন্টার অপারেশন ছিল, 9টা সেলাই লেগেছে। এখনও জ্ঞান ফেরেনি অন্ডিলার। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ডাক্তাররা বেশ চিন্তিত, বারবার মিটিং বসছে। শহরের বড় নিউরো সার্জনকে ডাকা হয়েছে।
জ্ঞান না ফেরা অবধি কিছু বলা যাচ্ছে না। সাবেরার নিষেধাজ্ঞার জন্য এক পলক তাকে দেখতে দেওয়া হয়নি। সালাম সাহেব কোনো মতে স্ত্রীকে বোঝাতে পারেনি, নীলাটি বোঝানোর চেষ্টাও করেনি। তার প্রচণ্ড রাগ আছে, অভ্রকে প্রচুর মারতে ইচ্ছে করছে, কিন্তু হাসপাতালে অসভ্য মানুষের মতো মারপিট অশোভনীয়। অভ্র অসহায়ের মতো দাঁড়িয়েছিল ভোর অবধি। অবশেষে তাকে জোর করে কানন বাড়ি দিয়ে আসলো। ক্লান্ত পায়ে নিজের ঘরে প্রবেশ করলো অভ্র। ঘরময় অন্ডিলার গন্ধ। অন্ডিলার জামা কাপড়গুলো এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার উপর। অভ্র জামাটা হাতে নিল, নাকের কাছে ধরে বসে রইল। বুকের ভেতরটা হাহাকার করছে, চোখখানা জ্বলছে। ঘরের সবকিছু ভেঙে ফেললেই এই হাহাকার থামবে। দম বন্ধ লাগছে। টেবিলের উপর অন্ডিলার বই খাতাগুলো হা করে খোলা। মেয়েটির সামনে পরীক্ষা, পড়তে পড়তে খোলা রেখেই চলে গেছে। এসে আবার চিৎকার করবে, কেন বইগুলো কেউ গুছায়নি। অভ্র টেবিলের সামনে যেতেই চোখে পড়ল খাতায় কাটাকাটি করে কিছু লেখা। খাতাটা হাতে নিতে স্তব্ধ হয়ে রইল। অন্ডিলা চিঠি লিখেছে। চিঠিটা পড়তে শুরু করলো অভ্র। অসভ্য নির্লজ্জ পুরুষ, প্রিয়র তালিকায় তোকে আমি কখনোই রাখতে পারলাম না অভ্র। আমার প্রিয় পুতুলটাকে বিশ্রীভাবে ভেঙে দিয়েছিলি তুই। বিনিময়ে আমি তোর হাত কামড়ে রক্তাক্ত করেছিলাম। সেদিন আমি খুব কেঁদেছিলাম, তোর কাজেই তো আমাকে কাঁদানো। মনে আছে স্কুলে আমার চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছিলি? তোর জন্য আমার মাজা অবধি চুল কেটে ফেলতে হয়েছিল। তোর জন্য আমাকে শুধু কাঁদতে হয়েছে। আমাদের ছেলেবেলা ঠিক যেন এক চিরন্তর দ্বন্দ্বের কাব্য। শৈশব কৈশোর আমরা পাশাপাশি থেকেও যেন দূরে ছিলাম। তুই ছিলি আমার চিরশত্রু, যে প্রতিনিয়ত আমাকে খোঁচা দিত, বিদ্রূপের আগুন জ্বালিয়ে রাখত। আমাদের শৈশবের সেই ঝগড়াগুলো ছিল যেন প্রতিদিনের নিয়ম। কৈশোরের সেই অভিমান আমাদের গল্পের উপত্যকায় টানা সেই বিরাম চিহ্ন। আমাদের সমীকরণটা কত ভিন্ন, তাই না? কখনো কথার তীর, কখনো অবজ্ঞার আঘাত। বিয়েটাও ছিল কোনো নাটিকার মধ্যাংশর মতো। তবে আজ সবটাই মনে হয় অহেতুক। সেই শত্রুতার আড়ালে কিভাবে যেন অনুভব করছে এক অদ্ভুত টান, এক অমোঘ আকর্ষণ। তুই হয়ে গেলি আমার জীবনের এমন এক উপস্থিতি যাকে উপেক্ষা করতে চেয়েও পারছি না। তোর সঙ্গ, তোর প্রতিটা তর্ক যেন আমার প্রতিদিনের প্রয়োজন। তুই আমার রাগের কারণ। আবার সেই রাগের মাঝে লুকিয়ে ছিল এক মিষ্টি অনুভূতি। কি অদ্ভুত, তাই না? যে এক সময় ছিলে আমার শত্রু, আজ আমার হৃদয়ের গভীরে এমন ভাবে জায়গা করে নিয়েছিস যে তোকে ছাড়া এক মুহূর্ত ভাবা যায় না। তোর সেই বিদ্রূপের হাসি, সেই হাসি একদিন আমাকে বিস্ময় মনে হতো, আজ তা যেন আমার জীবনের সবচেয়ে মধুর সুর। তোর প্রতিটা ঝগড়া, তোর প্রতিটা খোঁচা আজ প্রেমের এক অমলিন রং মাখা স্মৃতি। তুই আজ আমার জীবনের কবিতা, তুই আমার সমস্ত অনুভূতির ভাষা, তুই আমার সমস্ত চেতনার কেন্দ্রবিন্দু। তুই ছাড়া আমার জগৎ আজ শূন্য। তোকে মেঘের সাথে গল্প করতেও আমার ক্লান্তি আসে না। আমি আর কাঠগোলাপের কাছে তোর নালিশ করি না, বরং চাঁদের জ্যোৎস্নার নিচে তোর মাঝে সমীকরণ বদলাবে। প্রণয়ের মিশ্রতা মিশে কি আমরা লিখতে পারবো কোনো মহাকাব্য? কি মনে হয় আমার প্রেমে পড়তে পারবি, অসভ্য ছেলে? উত্তরের অপেক্ষায় থাকলাম। ইতি তোর একমাত্র বউ। অভ্র চিঠিটা হাতে নিয়ে বসে আছে। চোখ থেকে অশ্রুকণা গড়িয়ে পড়ছে গাল বেয়ে। পুরুষদের কি কাঁদতে আছে? কিন্তু আজ যে মনটা ভার হয়ে আছে। এই অশ্রুগুলো যার জন্য সে কি কখনো জানবে এই অভদ্র ছেলেটি শুধু কাঁদাতে নয়, কাঁদতেও পারে। আজ 1 সপ্তাহ কেটে গেছে। অনিলার জ্ঞান ফিরেছিল পরদিন। মাথার আঘাতটা খুব গুরুতর নয়। আইসিইউ থেকে আজ কেবিনে শিফট করা হবে। মাথায় সাদা ব্যান্ডেজ, লম্বা চুলগুলো কেটে ফেলা হয়েছে। ডাক্তার বলেছে 6 মাস রেস্ট নিতে হবে। মস্তিষ্কে কোনো চাপ দেওয়া যাবে না। যা ক্ষতি হয়েছে তার বিশ্রাম এবং ওষুধই যথেষ্ট। সেলাই শোকাতে সময় লাগবে। সবাই তাকে সময় করে দেখা করতে এলে অভ্র এখনো আসেনি। তার চোখ জোড়া তো শুধু তাকেই খুঁজছে, আর না পেরে সাবেরাকে শুধিয়েই বসলো। অভ্র কোথায়? ও আসে না কেন আমাকে দেখতে? সাবেরা উত্তর দেয় না। নীলাদ্রি কিছু বলে না। অবশেষে কেবিনে শিফট করা হলো অন্ডিলাকে। শ্বশুরবাড়ির সবাই এসেছে আজ একসাথে। সুযোগ পেয়ে কাননকে শুধালো, মা, অভ্র কোথায়? ও কি খুব ব্যস্ত? কথাটা বলতে গলা ধরে এলো অন্ডিলার। কানন মলিন হাসলো, সাবেরার দিকে তাকালো। সাবেরা মুখ ঘুরিয়ে নিল। কাননও কম জেদি নয়। এতদিন অন্ডিলার অসুস্থতা এবং ছেলের নিরাপত্তায় সে মেনে নিয়েছে সবকিছু, আর নয়। মলিন স্বরে বলল, সাবেরার কারফিউ ভেঙে কি করে তোমাকে দেখতে আসবে সে? যতই হোক দোষী সে, তাই শাস্তি তো প্রাপ্য। মানে? আমার ছেলেটা বাহিরে বসে আছে, এখন নয়, এই 7টা দিন সে
তীর্থের কাকের মতো বসেছিল আইসিইউর বাইরে। খাওয়া নেই, ঘুম নেই, সে অপেক্ষা করছে তার পুতুলের। অন্ডিলা হতবাক হয়ে রইল, চোখ জোড়া ঝাপসা হয়ে আসছে। অভিমানী স্বরে বলল, সে তো কারোর কথা শোনার মানুষ নয়। তাহলে তোমার জন্য সে সবকিছু মেনে নেয়। তাহলে তাকে বলুন আমি ডাকছি। কানন হাসলো। সাবেরা বিরক্তি করার সুযোগ পেল না। কানন অভ্রকে টেনে কেবিনে নিয়ে এলো। অভ্র নতমস্তক দাঁড়িয়ে রইল দরজার ধারে। অনিলার মেজাজ খারাপ হলো খুব। রাগী স্বরে বলল, মরে গেলে আসিস। এই বাক্যটাই যেন যথেষ্ট ছিল অভ্রকে নাস্তানাবুদ করতে। এক প্রকার ছুটে এলো সে। উম্মাদের মতো জড়িয়ে ধরল অন্ডিলাকে। মুহূর্ত বাদে অন্ডিলা অনুভব করলো তার কাঁধে উষ্ণ তরলের উপস্থিতি। অভ্র কাঁদছে। মুখখানা অন্ডিলার গলার কাছটায় মিশিয়ে রেখেছে অভ্র। তার উষ্ণ নিঃশ্বাস চিরে যাচ্ছে শুষ্ক চামড়া। হাতের বাঁধন শক্ত কিন্তু নমনীয়, পাছে মেয়েটি ব্যথা করে। এত আগলে কাচের পুতুলকেও কেউ রাখে না। গরম নোনা জলে ভিজতে লাগলো অন্ডিলার গলা, কাঁধ। কেউ কোনো কথা বলছে না, একইভাবে বসে রয়েছে তারা। অন্ডিলা তার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো, ফলে হাতের বাঁধন আরো শক্ত হলো। অনিলা শুষ্ক ফাটা ঠোঁটের কোনায় উকে দিল হাসি। মন শহরে বৃষ্টি হচ্ছে, শীতল স্নিগ্ধ বর্ষণে ধুয়ে যাচ্ছে অভিমানের ধুলো। সাবেরার উদ্দেশ্যে কানন কণ্ঠ খাদে নিয়ে বলল, বলেছিলাম না আমার ছেলেকে ছাড়া তোমার মেয়েও ভালো নেই, বিশ্বাস তো করলে না। সাবেরা উত্তর দিল না, রুদ্রমূর্তিতে বেরিয়ে গেল। কাননও বিরহের আগুনে দগ্ধ মানব মানবীকে একা ছেড়ে দিল। তাদের বিশেষ মুহূর্তে কাবাবে হাড্ডি হবার ইচ্ছে নেই তার। রুমে শুধু অভ্র, অন্ডিলা এবং তাদের না বলা মহাকাব্যের দীর্ঘশ্বাস। সময় গড়ালো কতখানি জানা নেই। অভ্র এখনো জড়িয়ে ধরে রেখেছে অন্ডিলাকে। পিপাসু মনের অন্ডিলা নামক তৃষ্ণা মেটাচ্ছে সে। গত এক সপ্তাহে তিল তিল করে জমানো তৃষ্ণাটা এখন প্রবলভাবে জানান দিচ্ছে। অন্ডিলাকে ছেড়ে দিলে সে পিপাসায় কাতর হয়ে হয়তো মরেই যাবে। অনিলা অভ্র চুলে হাত বুলিয়ে দিচ্ছে খুব ক্ষীণভাবে। শরীরে শক্তি নেই, তবুও ভালো লাগছে। তখন দরজায় টোকা পড়ল। কর্কশ নারী কণ্ঠ শোনা গেল। আসছে। কণ্ঠটা নার্সের। অভ্র না চাইতেও ছেড়ে দিল অন্ডিলাকে। মহিলা অনুমতির অপেক্ষা করলো না, ঢুকে পড়ল। এসেই খেকিয়ে উঠল। আপনি রোগীর বেডে কেন বসেছেন? সরেন। প্রায় রুক্ষভাবেই সরিয়ে দিল অভ্রকে। অভ্র বিনা বাক্যে সরে গেল। ভুলে গিয়েছিল তার স্ত্রী এখনো সুস্থ নয়। এখনো অনেকক্ষণ বসে থাকতে পারে না অন্ডিলা। শরীরে একটুও জোর নেই, নিজে নিজে উঠতে পারে না। হাসপাতালের সেমি ইলেকট্রিক বেডটাই ভরসা। প্রযুক্তি কত এগিয়ে, তাই না? একটা বাটন চিপলেই খাট উঠে যায়। যাকগে, এতে সুবিধা হয়েছে। কসরত করে উঠে বসতে হয় না। মহিলা বাটন চেপে একটু তুলল বেডটা। হাতের ক্যানোলাতে একটা নল প্রবেশ করালো। স্যালাইনে মিশিয়ে অ্যান্টিবায়োটিকের প্যাকেট ঝুলিয়ে দিল। অভ্রকে বলল, 1 ঘন্টা পর আমাকে ডাকবেন, আমি খাবারের আগের ঔষধ দিয়ে যাব। অভ্র মাথা নাড়ালো। নার্স চলে গেল। গাল ফুলিয়ে নিঃশ্বাস ছাড়লো অন্ডিলা। তারপর হাতের ইশারা করলো। নিজের পাশের জায়গা দেখিয়ে বোঝালো বসতে। অভ্র বসলো। এত সময় পর ছেলেটিকে দেখলো সে। অভ্র শুকিয়ে গেছে, গায়ে ময়লা একটা শার্ট, চুলের ঝট মাথায় হাত দিয়েই টের পেয়েছিল। চোখের নিচে কালো হয়ে গেছে, চোখ জোড়া কেমন বিষণ্ণ। নারীর মনে দামামা বাজানো পুরুষকে বিরহের উপন্যাসের ছেঁকা খাওয়া নায়ক মনে হচ্ছে। অনিলা বিদ্রুপ টেনে বলল, আইসিইউতে এলি না কেন? একবার নিজের থোবরাটা তো দেখাতেই পারতি। অভ্র কাতর নয়নে চাইল, উত্তর দিল না। সে আখিচোড়ার অব্যক্ত বেদনা ঠিক টের পেল অন্ডিলা। সাতা আত্মদম্ভ, আত্মবিশ্বাস, জেদে দগ্ধ পাহাড়ের মতো অটল পুরুষকে ভঙ্গুর, দুর্বল অসহায় রূপে দেখতে খুব মায়া হলো অন্ডিলার। এই পুরুষটিকে ভালো না বাসলে কাকে ভালোবাসবে? তীক্ষ্ণ প্রখর চোখ জোড়াতে কি তীব্র বিষাদ, অসহায়ত্ব। অন্ডিলা নিজেকে অভ্রের অ্যাকিলিস হিল মনে হলো। যে দুর্বলতা কেউ জেনে গেলে এই পুরুষকে ভেঙে চুরমার করে দিবে। অভ্র এখনো নিশ্চুপ। অন্ডিলা অধৈর্য স্বরে বলল, কি হলো, কথা বলছিস না কেন? টেকো বউয়ের সাথে বুঝি কথা বলা যায় না? আমাকে দেখতে আর ভালো লাগছে না, তাই না? কে বলেছে তোকে? এবার মুখ খুলল অভ্র, রূঢ় স্বরে শুধালো। অন্ডিলা হাসলো, মেলান স্বরে বলল, কারো বলতে হবে কেন? আমি নিজেই জানি। মাথা ভর্তি চুলগুলোকে ওরা কেটে দিল। যে চুলের গন্ধনীতি মাঝরাতের আধো ঘুমে, সেই চুল এখন নেই। চুল ছাড়া মেয়েদের ভালো লাগে? ধ্যাৎ, টেকো ভূতের মতো লাগছে আমাকে। উপর থেকে শুনেছি নাকি ভবিষ্যৎ অন্ধকার, ব্রেন নাকি নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে। হাঁটতে চলতে পারি কিনা কে জানে। তখন আরেক জ্বালা। এমনি কত খরচ
অভ্রার মুখভঙ্গি বদলে গেল। তীব্র যন্ত্রণা প্রকাশ পেল মুখবিবরে। খুব ক্ষীণ স্বরে বলল, আমি বেঁচে থাকতে তোর কিচ্ছু হতে দেবো না, দেখিস। দরকার হলে আরো ভালো করে চিকিৎসা করব, বিদেশ নিয়ে যাব, কিন্তু তোর কিচ্ছু হবে না। অন্ডিলা নীরব হাসল, কিন্তু হাসি লুকিয়ে বলল, বাবা, টেকো বউয়ের জন্য এত দরদ? তুই তো শাহজাহানকে টেক্কা দিবি অবশ্য। এগুলো তোর মুখের কথা, আমাকে সান্ত্বনা দিচ্ছিস। রূপ না থাকলে মায়াও থাকে না, আমি জানি। কত জানিস তুই? জানি না বলছিস? হ্যাঁ, জানিস না? তোর চুল কেন, সব রূপ খসে গেলেও আমার চোখে তুই ধরনের সব থেকে সুন্দরী লালনা। দৃঢ় স্বরে বলল অভ্র। অন্ডিলা একরাশ কৌতূহল নিয়ে শুধালো, দাঁত পড়ে গেল? হুম। চামড়া কুচকে গেল? হুম। যদি কেঁচো হয়ে যায় তাও? হুম। অনিলা সশব্দে হেসে উঠল। অভ্র দু চোখ মুদে তার হাসি দেখল, মোহনীয় হাসি। চোখের তৃষ্ণা নিবারণের একমাত্র মাধ্যম যেন এই হাসি। তীব্র গরমে এক মুঠো শীতল দমকা হাওয়া, যা মুহূর্তে শীতল করে দেয় চিত্ত। এই হাসির মাঝে মরতেও শান্তি। আশ্বিনের শেষ সপ্তাহ, তীব্র গরমে খাকা করছে ধরণী। বাহিরে তৃষ্ণার্ত কাকটাও নিরিবিলি বসে আছে কেবিনের বারান্দার রেলিংয়ে। হয়তো ডাকার ইচ্ছে হচ্ছে না, বিষণ্ণ চোখে দেখছে পৃথিবীকে। অনিলা বিছানায় বসে বসে দেখছে একা কাকের কাজকর্ম। এই কাকটিকে সে চিনে। কাকটির গায়ে একটা লাল দাগ আছে। কালো গায়ে লাল দাগটা খুব বেশি বোঝা যায় না, কিন্তু অনিলা সেটা খেয়াল করে দেখেছে। হয়তো কাকটির কোনো সঙ্গী নেই, তার কোনো বন্ধু নেই, তাই সে প্রতিদিন 11টা বাজলে এখানে চলে আসে। যেন ব্যাপারটা একটা প্রোগ্রামের মতো তার সিস্টেমে বেঁধে দেওয়া হয়েছে। ঠিক 11টায় তাকে হাসপাতালের 8তলা 4 নম্বর কেবিনের বারান্দাতেই এসে বসতে হবে। আচ্ছা, কাকরা কি ঘড়ি চেনে? পাখি সমাজে কি তাদের ঘড়ি চেনানো হয়? এমন কি হয় তাদের কোনো স্কুল কলেজ আছে যেখানে সকাল হলেই খড়কুটনি উপস্থিত হতে হয়? নীলার দিকে বলতে হবে, তার বিশদ জ্ঞান প্রকৃতি নিয়ে। সে হয়তো কিছু বলতে পারবে। নীলা হাই তুলল। বিছানায় বসে বসে তার মোট 3টে কাজ: খাওয়া, ঘুমানো আর জগৎ সংসার নিয়ে চিন্তা করা। আজ 15 দিন সে কেবিনে শুটকির মতো পড়ে আছে। জগৎ সংসার নিয়ে চিন্তা করার এত চমৎকার সময় তাকে সৃষ্টিকর্তা দিয়েছেন যে সে এখন কাক নিয়ে গবেষণা করছে। আজ অবশ্য তার মন ভালো। মাথার সাদা জঞ্জাল খুলে দেওয়া হয়েছে। সেলাইয়ের কোনো ঝামেলা হয়নি অভ্রর বিশেষ যত্নের কারণে। ছেলেটা পারেও। অনিলার আগে মনে হতো জগৎ সংসারে একমাত্র তার বাবাই যত্নশীল, কিন্তু সেই ধারণাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে অভ্র। তার থেকে যত্নশীল কেউ আছে কিনা সন্দেহ। এই 15 দিন যাবৎ অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছে সে। দোকানের ভার বিল্লালের ঘাড়ে সঁপে নিজেকে অনিলার 24 ঘন্টার নার্সরূপে নিযুক্ত করেছে। অনিলার খাবার, গোসল, ঔষধ, ব্যায়াম, বিনোদন সবকিছু দায় যেন কেবল তার। অনিলার পুরো জীবনের ভারটাই নিজের কাঁধে উঠিয়ে নিয়েছে। অথচ এক চিলতে বিরক্তি নেই। নারীদের বুঝি জন্ম থেকে আহ্লাদ পাওয়ার একটা নেশা থাকে? তারা যত আহ্লাদ পায় আরও আহ্লাদ চায়। মনে মনে তীব্রভাবে চায় তার পুরুষ তাকে রানীর মতো রাখুক। অভ্রর আচরণ অনিলাকে খুব করে বিষয়গুলো অনুভব করাচ্ছে। এই অনুভূতির মাঝে একটা তিক্ততাও আছে। তা হলো অনিলার প্রচণ্ড নেতিবাচক চিন্তাভাবনা। এই যে এত শান্তির মাঝেও তার মস্তিষ্কর মাঝে মাঝে মনকে খুঁচিয়ে খুঁচিয়ে বলছে, অভ্র এগুলো করছে অপরাধ বোধে। এই কথাটা স্মরণ হলেই অনিলা ভালো লাগাগুলো কেমন মিয়ে যায়। মনে হয় যে বালু খাচ্ছে। তাই সে মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে, বজ্র কঠিন সিদ্ধান্ত। বাসায় গেলেই অভ্রকে চিঠিটা ধরিয়ে বলবে, ভালোবাসবি আমাকে? বেশি না, অল্প ক্ষীণ এক বিন্দু হলেও চলবে, তবে সেই বিন্দুখানা যেন স্বচ্ছ হয়। ক্ষুদ্র হলেও সেখানে যেন আমার প্রতিবিম্ব থাকে, কেবল আমার। দীর্ঘশ্বাস ফেলল অনিলা। কবে বাসায় যাবে? আর তো সহ্য হচ্ছে না। এর মাঝে অভ্র এলো। তার চোখ মুখ উজ্জ্বল। এসে চুলহীন মাথায় চুমু খেলো। উচ্ছ্বাসিত স্বরে বলল, আরে বসে বসে কাকের পালক গুনতে হবে না, আমরা বাসায় যাচ্ছি। নীলাটির পড়াশোনার মাত্রা বেড়েছে তীব্রভাবে। অনিলা বাড়ি এসেছে। এখন আর চিন্তা নেই। রিসার্চ সেন্টারে আবেদন করেছে সে আর ল্যাবে যাবে না। যদিও প্রফেসর বেশ অবাক হলেন এমন সিদ্ধান্তে, কিন্তু নীলাটির সরল হাসি ঠোঁটে লেপটে বলল, আমি সরকারি জবের জন্য প্রস্তুতি নিচ্ছি। তুমি মাথায় চোট পেয়েছো নীলাদ্রি? এই শেষে তুমি কি রিসার্চ ছেড়ে সরকারি চাকরি করবে? আমার মাথা শতভাগ সুস্থ স্যার। আসলে এটা আমার শ্বশুরের ইচ্ছে। তুমি বিবাহ করেছো? জি স্যার, 1 মাস হতে চলল। নীলাদ্রির প্রফেসরের মুখখানা কেমন বাংলার পাঁচের মতো হয়ে গেল। অবাক স্বরে শুধালো, বুঝে শুনে করেছো তো, নাকি ধরে বেঁধে করিয়েছে?
কি বলছেন স্যার? ধরে বেঁধে করাবে কেন? অবশ্য পিওর সাথে কেউ আমাকে ধরে বেঁধে বিয়ে দিলেও আমি খুশি হতাম। প্রফেসর মুখ বাঁকালেন, মনে হলে কেউ জোর করে বালু খাইয়ে দিয়েছে তাকে। আফসোসের সুর টেনে বললেন, মানুষ দুই, জীবিত এবং বিবাহিত। তুমি এখন আর জীবিত নেই, ব্যাপার না। কিছু বিষ মধুময় হয়। আমার মধুময় বিষের জন্য শুভেচ্ছা। নীলাদ্রির ইচ্ছে করল লোকটিকে কড়া করে দু কথা শুনিয়ে দিতে, কিন্তু অহেতুক বাক্য খরচ করে সময় নষ্ট হবে তার। কি দরকার? এর চেয়ে দুপাতা বেশি অঙ্ক কষলে কাজে দেবে। নীলাদ্রি এখন অঙ্ক কষছে। তৈলাক্ত বাসে বাদরের নাচন অঙ্ক। নীলাদ্রির মনে হয় এই বাদরটা একটা চূড়ান্ত পর্যায়ের বেকুব। তেল লাগানো বাঁশের প্রতি এত কিসের আগ্রহ বুঝতে পারে না নীলাদ্রি। এর মাঝে একজোড়া ঠান্ডা হাতের ছোঁয়া পেল চোখের ওপর। কোমল দুটো হাত তার চোখ চেপে ধরেছে। কিশোরীদের খেলা। অপরজনের জানার ইচ্ছে তাকে মানুষটি চিনতে পেরেছে কিনা। নীলাদ্রি জানে মানুষটিকে, কারণ কেবল এই মানুষের থেকেই মিষ্টি একটা গন্ধ পায় সে। তাই কোনো সময় নষ্ট না করেই বলল, পিউ। হ্যাঁ, চিনে গেলে? পিউয়ের কণ্ঠে মেকি রাগ, কিন্তু নীলাদ্রি জানে সে খুশি হয়েছে। নীলাদ্রি তার হাতখানা টেনে ধরে নিজের সামনে দাঁড় করালো, কোমর চেপে ধরে বলল, তোমাকে আমি 1000 ক্রোশ দূর থেকেও চিনতে পারি। মিথ্যে কথা। বিশ্বাস হয় না? না, হয় না। যে পুরুষের মন বইয়ের পাতায় বদ্ধ, সে নারীর মন কি করে চিনবে? আংশিক ঠিক, তবে আমার মতে আমার পিউয়ের মন এই বাঁদরের অঙ্কর থেকেও সরল। কি বাজে উপমা! বলতে বলতে হেসে ফেলল পিউ, কিন্তু হাসি বেশি সময় স্থায়ী হলো না। বসার ঘর থেকে শোরগোল শোনা যাচ্ছে। অল সাহেবের কঠিন বজ্র কঠিন কণ্ঠ শোনা যাচ্ছে। আমার পুত্রবধূ আমার বাসায় থাকবে। তুমি কি বলতে চাও সাবেরা? আমার পুত্র বধূ যত্নে অবজ্ঞা করছি আমরা? পৌর মানুষটির হুঙ্কার নীলাদ্রির ঘর পর্যন্ত আসছে। এই তামাশা চলছে 3 ঘন্টা যাবৎ। নীলাদ্রি নিচে যায়নি। বয়স্ক মানুষের গ্যাঞ্জামে যে মাথা নষ্ট করার মানে নেই। বাদরের গণিত যথেষ্ট মাথা নষ্ট করার জন্য। ঘটনার সূত্রপাত হয়েছে অনিলার হাসপাতাল থেকে ডিসচার্জের পর। সাবেরা জেদ ধরেছেন মেয়ে সুস্থ হবার আগ অবধি তার বাড়িতে থাকবে। অনিলার সুস্থ হতে সময় লাগবে। মস্তিষ্কের পেছন ভাগে সে অংশ ফুলে গিয়েছে, তা কমতে সময় লাগবে। সাবেরা জেদ আওয়াল বাকুয়ের দম্ভচিত্তে আঘাত হানল। তার কাছে এই প্রস্তাব অপমানের। সে অপমানের ফয়সালা করতেই ছুটে এসেছেন, কিন্তু সাবেরা অনড় তার সিদ্ধান্তে। খুব শান্ত কণ্ঠে বলল, আপনি তেলকে তাল বানাচ্ছেন। আমি একবারও বলিনি আপনারা অঞ্জিলার যত্নে অবজ্ঞা করেছেন। আমি শুধু বলেছি আমার মেয়েটা কাছে থাকুক। আমি তো অন্যায় প্রস্তাব দিইনি। অন্যায় প্রস্তাব না এটা। তুমি কি কোনো ডাক্তার নাকি ফু দিয়ে নাতবউকে ঠিক করে ফেলবে? আজব, আমার মেয়ে আমার কাছে থাকতে পারবে না? না, সে এখন আমার পুত্রবধূ। চাচা, আপনি বাড়াবাড়ি করছেন। ভুলে যাচ্ছেন আজ আমার মেয়ের অবস্থা আপনার পুত্রের জন্য। অঞ্জলার ভাগ্য ভালো যে তার আঘাত খুব গুরুতর ছিল না। এমন আঘাতে মানুষ কোমায় চলে যেতে পারে, মারাও যেতে পারে। আমি তো একবার দোষারোপ করছি না, শুধু চাইছি মেয়েটা ভালো হওয়া পর্যন্ত আমার কাছে থাকুক। আমি ভুল কি বলেছি? তোমার প্রস্তাব আমি খারিজ করছি। আপনার খারিজ করাটাতে আমার যায় আসে না। তুমি আমাকে অপমান করেছো। আপনার বয়স হয়েছে, ব্রেন নষ্ট হয়ে গেছে। আপনাকে অতিসত্বর ডাক্তার দেখানো উচিত। কারণ কি করে এমন বুড়োর সাথে সংসার করে কে জানে। তুমি আমাকে বুড়ো বললে? বাংলা অভিমানে আছে, বুড়ো কোনো গালি নয়। আওয়াল বাকয়ের রাগ আকাশ ছুল। সালাম সাহেব বাদশাকে দিয়ে লেবু পানি আনালো। গ্লাস এগিয়ে মোলায়েম স্বরে বলল, চাচা উত্তেজিত হবেন না, শরীর খারাপ করবে, বয়স হয়েছে। চুপ করো বেয়াদব। তোর বাপ আমি। আমার বন্ধু ছিল বলে তোর বউকে কিছু বললাম না, নয়তো ওর বাড়ির কথা ছুটিয়ে দিতাম, মানহানির মামলা দিতাম। সালাম সাহেব শান্ত স্বরে বললেন, চাচা ছাড়েন, আপনি লেবু শরবত খান। তুই খা, আহাম্মক কোথাকার। তুই তোকারি করবেন না চাচা, জানি তুই শালা এগুলো মনের তৃপ্তি। তাও আপনার একটা আভিজাত্য আছে, জমিদারদের বংশ আপনি। এই শব্দগুলো আমাদের মতো সাধারণ মানুষের জন্য। আমরা বলতে পারি, এই কুত্তার বাচ্চা, তোরে ছেড়ে আছাড় দিন, থুতু দিয়ে তোর মুখে মোনালিসা বানাবো, কিন্তু আপনার মুখে ঠিক মানাচ্ছে না। সালাম সাহেবের কথা কাজে দিল। আওয়াল সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, রাগ সংযত করলেন, নিজের থুবড়ে পড়া আভিজাত্য আবার সাজিয়ে নিলেন, সভ্য পৌররূপে নিজেকে আবার স্থাপন করলেন। তাকে দেখলে কেউ বলতে পারবে না তিনি একটু আগে তুই তুকারি করছিলেন। খুব স্থবির স্বরে বললেন,
অন্দ্রিলা আমার বাড়িতে থাকবে। সেই সিদ্ধান্ত আমার মেয়ে নিজে নিবে। দাঁত কিরমিরিয়ে উঠল বৃদ্ধের, আর বসে রইলেন না। হনহন করে রওনা দিলেন নিজ বাড়ি পানে। নীলাদ্রি নিজের রুমের দরজা বন্ধ করে দিয়েছে। এটাকে বাড়ি না বলে মাছের বাজার আখ্যা দিলে যথার্থ হতো। শব্দ করে বইটা বন্ধ করলো। চরম বিরক্তি আসছে। ইট পাথরের কৃত্রিম প্রাণহীন জীবন তাকে সর্বদাই বিরক্ত করে। তার ভালো লাগে পাহাড়ে গা ঘেঁষে দাঁড়ানো কাঠের ঘর, যেখানে কৃত্রিমতা নেই, আছে শুধু প্রকৃতির মুগ্ধতা। বৃষ্টিতে বারান্দায় দাঁড়িয়ে ভেজা রেলিংয়ের উপর জড়ো হওয়া পানির স্তূপ দেখতে ইচ্ছে হয় না। বৃষ্টিতে পিচ্ছিল পাহাড়ের গা বেয়ে উঠতে ভালো লাগে। ছাদে বসে নির্জীব কালো আকাশে সেই মজা নেই যতটা অন্ধকার পাহাড়ের তারাময় আকাশ দেখতে অনুভূতি হয়। সেই ছন্দহীন হওয়ার পরশ কতদিন নেওয়া হয় না। পিউ তার চুলে আলতো বেলি কেটে বলল, মাথা ব্যথা করছে? কি খাবে, চা না কফি? দুটোই দিতে পারো, এক চুমুক চা আর এক চুমুক কফি। তোমার পাগল শ্বশুর বাড়ি থাকতে থাকতে আমার এনার্জি মাইনাসের দ্বারে চলে এসেছে। আরে নীলাদ্রি পিউয়ের কোমরখানা আরেকটু শক্ত করে ধরে বলল, একটা আবদার করবো পিউ? কি? আমার সাথে পাহাড়ে যাবে? এই কৃত্রিম শহর, আরামের খনি ছেড়ে অকৃত্রিম অপরিশোধিত প্রকৃতির কাছে যাবে? আমার না দম বন্ধ লাগছে। আমি জানি নিজের জীবন ছেড়ে একটা অন্য মানুষের জীবনধারা অ্যাডাপ্ট করা কিন্তু কঠিন। তোমার একটা পৃথিবী আছে, কিন্তু এই পৃথিবীতে আমি অথর্ব ছাড়া কিচ্ছু কিন্তু নই। উপর থেকে এই ছেলে মানুষের বইগুলো সরকারি চাকরির প্রতিযোগিতায় নামায় আরো প্রাণহীন হয়ে যাচ্ছি। আমার মেঘের বাড়িতে যাবে? সেখানে এত সুবিধা নেই, ইলেকট্রিসিটি নেই তেমন, সবসময় মোবাইলের নেটওয়ার্ক থাকে না, হাতের কাছে সবকিছু পাওয়াও যায় না, ট্র্যাকিং করতে হয়, ফুচকাও পাওয়া যায় না। সেখানে পাহাড়িদের মাঝে থাকতে হয়, বুঝলে? আপন বলতে ওই তারাই। তোমার জীবনযাত্রা থেকে অনেক আলাদা, তবুও ওখানে শান্তি আছে। এই যেমন ভাসমান মেঘের সকাল, পিচ্ছিল পাহাড়ের গাত্র বেয়ে উন্মুক্ত ঝর্ণার কলকল ধ্বনি, সব কিছু আমাকে পাগল করে। যাবে পিউ? নীলাদ্রির কণ্ঠে অনুনয় কেমন ব্যাকুল শোনালো তাকে। ও নীলার বিয়ের জন্য এসেছিল। সে তো বিয়ের পরদিনই বলেছিল বলে যাবে, কিন্তু গেল না। শকুন্তলা চলে এলো। তার রিসার্চ করতে করতে আহাসের সাথে ঝামেলা করলেন। সেই ঝামেলা থেকে বিয়ের প্রস্তাব। এখন তারা বিবাহিত। গল্পের গতি বদলে গেল, সম্পর্কের সমীকরণ বদলে গেল। কিন্তু বাবা মা ছেড়ে নিজের শহর ছেড়ে 517 কিলো দূরে থাকাটি কি সহজ হবে? সেখানে জীবনযাত্রাও ভিন্ন, মানুষ ভিন্ন। নীলাদ্রি তার হাত জোড়া ধরে বলল, আমি তোমার বাবাকে দেওয়া কথা রাখবো, বিসিএস ক্যাডার হব। দেখো ইনশাল্লাহ তোমার সেখানে কোনো সমস্যা হবে না। আমি তোমার জন্য ফ্যান লাগাবো কটেজে, যদিও ওখানে কোনো ফ্রিজ, এসি, মাইক্রো ওভেন এসব নেই, কিন্তু তুমি কোনো কষ্ট পাবে না। দেখো সবার বাসায় তো ফ্রিজ, এসি থাকে না, তাই না? আমি ভেবে জানাই। তুমি যাবে না? নীলাদ্রির সরল মুখখানা দেখে খুব মায়া হলো তার আবদারে অসহায়ত্ব, উদাসীন চোখ জোড়ায় উত্তরের অপেক্ষায় তীব্র আকাঙ্ক্ষা। পিউ যদি তাকে না করে দেয় তবে এখনই তার হৃদয় ভেঙে 4 টুকরো হয়ে যাবে। কিন্তু সে পিউয়ের কথা ভেবে আক্ষেপ প্রকাশ করবে না। দীর্ঘশ্বাস ফেলে আবার খুলবে মোটা অঙ্কের বই, কষতে শুরু করবে বাদরের অঙ্ক। প্রকৃতিপ্রেমী নীলাদ্রিকে চাইলে এই ইটপাথরের শহরে আটকাতে পারে পিউ জানে এখন তার সেই ক্ষমতা আছে, কারণ নীলাদ্রি তার প্রতি তীব্রভাবে দুর্বল। দুর্বলতাকে কাজে লাগানো সহজ, তবে প্রেমের নীতিকে প্রণয়ের দুর্বলতাকে হাতিয়ার বানানো গর্হিত অপরাধ। যদিও জ্ঞানীরা বলে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, কথাটা ঠিক নয়। ভালোবাসার সব কিছু জায়েজ নয়। ভালোবাসা দুটো মনের আবেগের ফসল। খুব যত্ন করে তাকে পোষণ করতে হয়। সেই যত্নে খাবার রূপে থাকতে হয় সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস, আত্মত্যাগ, সমন্বয়, আরও অনেক ক্রিয়া বিশেষণ যুক্ত করতে হয়। নয়তো ভালোবাসা একটা ফাঁকা খোল ছাড়া আর কিছু থাকে না, যা শুধু নামেই একটা প্রাণহীন শব্দ। পিউ 2 হাতে নীলাদ্রির গাল জোড়া ধরল, ঠোঁটে গভীর চুম্বন আঁকলো, তারপর ধীর স্বরে বলল, শোনো স্বামী, তুমি যদি আমাকে মঙ্গল গ্রহেও নিয়ে যাও, আমি তোমার হাত ধরেই যাব। আকাশটা অভিমানী কিশোরীর মতো মুখ গোমরা করে রেখেছে।
যেন তার আবদারটা খুব নিষ্ঠুরতার সাথে তার প্রেমিক প্রত্যাখ্যান করেছে। ক্ষণে ক্ষণে ফেসফেস করে কাঁদছে, কান্নাটা দেখা যাচ্ছে না কিন্তু অনুভব ঠিক করাচ্ছে। এমন বৃষ্টি খুব বিরক্ত লাগে বিল্লালের। গুড়ি গুড়ি দম নেই বৃষ্টির, কিন্তু গা ভিজিয়ে দিবে, জ্বর বাঁধিয়ে দিবে। এই আবহাওয়ায় জাতীয় খাদ্য খিচুড়ি আর ডিম ভাজা, পেট ভরে খেয়ে ঢেকুর তুলে পিঠ উল্টিয়ে ঘুম। অথচ বাঙালির চিরচরিত স্বভাবকে বুড়ো আঙুল দেখিয়ে এখন ব্যাংকের চতুর্থ ডেস্কে বসে আছে বিল্লাল। তার সম্মুখে সুন্দরী রমণী, তার চোখ কম্পিউটার স্ক্রিনে। একেবারেই গ্রাহ্য করছে না সে বিল্লালকে। ভাবখানা এমন যেন বিল্লাল নামক কোনো ব্যক্তির অস্তিত্ব নেই জগতে। সামনের ব্যক্তি অদৃশ্য। বেসরকারি ব্যাংকারদের কাজ তেল দেওয়া। সামান্য 500 টাকা ভরতে আসা ব্যক্তিকেও তারা সৌজন্যতার সহিত বলবে, স্যার কিছু চাই। সরকারি হলে হিসাব ভিন্ন। তাদের জগতে কারোর প্রতি মায়া নেই। তারা যে গদিতে বসে আছে এটাই কাস্টমারের সৌভাগ্য। কিন্তু বিল্লালের মতো পার্টি যে কিনা এমন খদ্দের যার প্রতি দিনের লেনদেন লাখখানেক, তাকে এমন অনাদার মানা যায় না। দুপুর হয়েছে, একটু মিষ্টি করে বলা যেতেই পারে। আপনি কি লাঞ্চ করেছেন স্যার? কিন্তু রমণী বেপরোয়া। তার কাছে পৃথিবীতে একটাই জিনিস গুরুত্ব পাবে, তা হলো তার হাতের কাজ। বিল্লালের বিরক্ত লাগছে। এই ঢঙ্গি অহংকারী রমণীকে তার স্থান দেখিয়ে দিতে ইচ্ছে করছে। খদ্দের বসিয়ে রেখে ল্যাপটপের কাজ করা কি তোমার সাজে? কিন্তু সে তা করতে পারছে না, কারণ সে খদ্দের হিসেবে আসেনি। খদ্দেরের কাজটি রমণী বহুত পূর্বেই করে দিয়েছে। পে অর্ডার ক্লিয়ার করে দিয়েছে। এখন বিল্লাল খামাখো তার সামনে বসে আছে। চাইলে সে বিল্লালকে বলতে পারে, অহেতুক বসে না থেকে কাজে যান। কিন্তু সে তাও করছে না। ফলে মৌন বিল্লাল অবশেষে তাদের নিস্তব্ধতা ভাঙালো। তুমি কি কিছু ভাবলে? তৃষা হতচকিত হলো। কণ্ঠে সেই চকিত ভাব বোঝা গেল। কি বিষয়ে? কবে তোমার বাবা মায়ের সাথে আমার দেখা করা উচিত সেই বিষয়ে? এবার বিষম খেল তৃষা। খক খক করে কেসে উঠল। বিল্লাল দ্রুত পানির গ্লাস এগিয়ে দিল। সেই পানি নিমেষেই শেষ করল সে। বিল্লাল ধীর স্বরে বলল, 2 মাস হতে চলেছে তৃষা, আমি তীর্থে কাকের মতো তোমার পেছনে ঘুরছি। জানি তুমি সুন্দরী, দাপুটের সুন্দরী, কিন্তু একটা ছেলেকে এতটাও ঘোরানো উচিত নয়। তৃষা তার বিস্ময়কে ধামাচাপা দেবার জন্য বিদ্রুপাত্মক মন্তব্য করে বসল। নারীকে চাও অথচ তার পেছনে ঘোরার ধৈর্য নেই? তাহলে বাপু হার মেনে পথ পাল্টে ফেলা উচিত। আমি তো বলিনি তোমার পেছনে ঘোরার ধৈর্য নেই। 2 মাস ধরে ঘুরছি, নিশ্চয়ই ধৈর্য আছে। 2 মাস ধরে ঘুরছি। আমি হয়তো সারাটি জীবন ঘুরতে পারি, কিন্তু সমস্যাটা ভিন্ন। ফলাফলটা তো বোঝা দরকার। মানুষ পরিশ্রম করেই এই আশায় যেন সফলতা আসে, কিন্তু দেখা গেল আমি পরিশ্রম করেই গেলাম, কিন্তু সেই পরিশ্রমটার ফল কোনোদিন পাবই না। তাহলে অহেতুক পরিশ্রম করার কি মানে? এত কাঠখড় পুড়িয়ে শেষে যদি আমার যত্নে গড়া মুক্তোর মালা অন্য কারোর গলায় উঠে, সেটা তো সইতে পারবো না। এত উপমা তো বোঝা কষ্টকর। সোজা বাংলায় আমি তোমার মতামত জানতে চাইছি, তুমি কি আমাকে বিয়ে করবে? তৃষা চুপ করে রইল। মাথা কাজ করছে না। একই অফিসে প্রেশার যাচ্ছে। টার্গেট ফিল আপ না করতে পারলে ট্রান্সফার করে দিবে বলেছে। এর উপরে যদি একজন সরাসরি বিয়ের প্রস্তাব দেয়, ব্যাপারখানা ঠিক কি করে রেসপন্স করে উচিত বুঝতে পারছে না তৃষা। বিল্লাল দীর্ঘশ্বাস ফেলল। জলদ গম্ভীর কণ্ঠে বলল, দেখো, মেয়েদের পেছন পেছন ঘুরে জনে জনে বিয়ের প্রস্তাব দেওয়া আমার স্বভাব নয়। তোমাকে দিচ্ছি কারণ সেদিনের ঘটনার দায় নিতে চাও। শুধু দায় নিতে চাই, ব্যাপারটা ভুল। একখান দুর্ঘটনাবশত চুমুর জন্য কেউ বিয়ের জন্য হন্যে হয় না। ব্যাপারটা কান ধরে সরি বলেও রফাদফা করা যায়, কিন্তু আমি চাই না। আমি আমাদের মাঝে ব্যাপারটা রফাদফা করতে চাই না। কি চাও? চাই আমাদের একটা গল্প হোক, ভিন্ন তবে মিষ্টি একটা গল্প, যার মূল চরিত্র তুমি আর আমি। আমি কেন? কারণ আমার সাথে তোমাকে মানায়। আমার সাথে তোমাকে নাও মানাতে পারে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, কিন্তু আমি নিজেকে তোমার সাথে মানিয়ে নিব। এতটা দায় কেন? তোমার চুমুতে মারা পড়েছি, সারা জীবন তোমাকে চুমু খেতে চাই। বিল্লালের কথায় বিহব্বল চাইল তৃষা। তার বিস্ময় দেখে মজা পেল বিল্লাল। বাঁকা হেসে উঠে দাঁড়ালো। পকেট থেকে একটা দলামচা কদম ফুল বের করে সামনে রাখলো। গাঢ় স্বরে বলল, আমি আগামীকাল আবার আসব, উত্তরটা তৈরি করে রেখো কেমন? বলেই পকেটে হাত গুজে ঢং করে হাঁটা দিল। একবার পিছু চাইল না। এদিকে তৃষার হৃদস্পন্দন তীব্র হলো। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে। মস্তিষ্ক জুড়ে চক্রবৃদ্ধি হারে ঘুরপাক খাচ্ছে বিল্লালের কথাটা। এত অসভ্য প্রেম নিবেদন কেউ কখনো করেছে? না, করেনি।
অথচ তৃষার গালজোড়া রক্তিম হয়ে আছে, লজ্জায় কুকড়ে যাচ্ছে বেসামাল হৃদয়। সে তো কিশোরী নয়, তাহলে এত লাজের কি আছে? অদ্ভুত। কোলের উপর অন্ডিলার পা রেখে পায়ের নখ কাটছে অভ্র। খুব মনোযোগ এবং যত্ন দিয়ে কাজটা করছে সে। মুখের হাবভাব দেখে মনে হচ্ছে সে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করছে। এতটা মনোযোগ কখনো সে পড়ালেখায় দিয়েছে কিনা সন্দেহ। অনিলা তার দিকে তাকিয়ে আছে, মুহূর্ত বাদে বিদ্রুপ টেনে বলল, বাকুই বংশের রাজপুত্তর বউয়ের পায়ের নখ কাটছে। তুই তো ইতিহাস গড়ছিস অভ্র। জমিদার বংশের রক্তরা জানলে হাই হাই করবে। অভ্র বুড়ো আঙ্গুলের নখখানা কেটে কাগজের ওপর রাখলো, নির্বিকার স্বরে বলল, জমিদার হোক আর পেয়াদা, পুরুষ মাত্রই বউয়ের একনিষ্ঠ ভৃত্য। যে পুরুষ তার বউকে মহারানীর মতো রাখতে পারে না, সে পুরুষ জাতের নামের কলঙ্ক। বউ নাকামি করবে, ঢং করবে, পুরুষ তো চোখ মুছে দিবে, মুগ্ধ হেসে বলবে, করো করো, আরো নাকামি করো, তাকে আহ্লাদ করবে। এটাই তো পুরুষের একমাত্র দায়িত্ব এবং কর্তব্য। বউয়ের সব অভিমান রাগের বোঝা নিজ দায়িত্বে মাথায় উঠাবে। এসব না পারলে চলে যাক না হিমালয়, হয়ে যাক চিরকুমার সাধু। কে মানা করেছে? যদি সংসার জীবন কাটাতে হয় এবং সুখী হয়ে কাটাতে হয়, তবে এই বৈশিষ্ট্য থাকা অতীব জরুরি। কি বুঝলি? আমি মহারানী বুঝি? আমি জগৎ সংসারের সাধারণ বউদের কথা বলেছি। তুই কি সাধারণ বউ নাকি? তাহলে আমি কি? কৌতূহলের মাত্রা বাড়ল। অভ্র তার দিকে তাকালো, সাদা দাঁতগুলো বের করে বলল, তুই শাকচুনিদের সর্দার। কথাটা শেষ হওয়া মাত্র অন্ডিলা পাশের বালিশটা ছুঁড়ে মারল, যা লাগলো ঠিক অভ্রর মুখে। তাতেও তার হাসি খসল না। পায়ের পাতা টিপতে টিপতে বলল, কর বউ, আরো নাকামি কর। চুলগুলো বজ্জাত ডাক্তারগুলো কেটে দিয়েছে, নয়তো আমার রূপের ঝলসে যেতি বেয়াদ্দপ। চুল থাকতেও তুই শাকচুনির মতোই ছিলি, তখন আরো ভয়ঙ্কর লাগতো। তাহলে শাকচুন্নিকে বিয়ে করলি কেন? অভ্র দীর্ঘশ্বাস ফেলল, দুঃখী দুঃখী কণ্ঠ করে খুব আফসোসের সুরে বলল, এটাই তো পুরুষ জাতের দুর্বলতা। তারা আসলে জানেই না তারা কেন তার পছন্দের নারীর প্রতি দুর্বল। সৌন্দর্য তো ধাঁধা। নয়তো চিন্তা কর, রাজামশাই চার্লস থার্ড নাকি ডায়নার মতো ডার্ক সাইডের সুন্দরীকে ছেড়ে ওই খবিশ মহিলাতে মত্ত হয়। রাজা হওয়া তো বাহানা ছিল, ওই খবিশটাকে রানী বানানোই আসল মতলব ছিল। এটাই পুরুষের এক দোষ, তাদের মত্ত হবার কারণ থাকে না, তারা শুধু মুখ থুবড়ে নারীতে মত্ত হয়। তাহলে বলছিস সেই শাকচুন্নিতে তুই মত্ত? সন্দেহ আছে? শোন, এ মাহাবুল হক অভ্র সবার সামনে কাঁদে না। অনিলার চোখে চোখ রেখে অভ্র কথাটা বলল। তার গাঢ় নয়নের উম্মাদ চাহনি বুকে তীরের মতো লাগলো, যেন মুখ ফুসকে বেরিয়ে যাচ্ছিল। এই অন্তরহারা হাওয়া কিসের লোভে? শরীরের চাহিদা নাকি আত্মার খোরাক? ভালোবাসিস আমাকে? কিন্তু এমন কুৎসিত বেশে ভালোবাসা চাওয়া যায় না। ভালোবাসা চাইতে হয় সুন্দর বেশে, যেন মনের ভেতর তার প্রতিচ্ছবি অঙ্কন হয়। মানুষের খুব বাজে স্বভাব, তাদের ভালোবাসার মানুষের কাছে কুৎসিত রূপ দেখাতে ভালো লাগে না। তারা চায় তাদের সব থেকে সুন্দর রূপটাই তাদের সামনে উপস্থিত হোক। আজকাল তো নিজেই নিজেকে আয়নায় দেখতে পারে না, বিদঘুটো লাগে তাকে। হালকা ছোট ছোট চুল উঠেছে, কিন্তু তাতে তাকে আরও কুৎসিত দেখায়। অভ্র কী করে মুগ্ধ নয়নে তাকায়, সেই প্রশ্নের উত্তর খুঁজে পায় না। মাঝে মাঝে মনে হয় পুরুষটি হয়তো সত্যিই তাকে ভালোবাসে, কিন্তু এই কথাটা কেবল সন্দেহ। অভ্র কখনো নিজ থেকে মুখে স্বীকার যায়নি। পুরুষের আচরণ বোঝা দেয়, তাদের অন্তরের ভাষা বোঝা আরও দেয়। অনিলা শতভাগ নিশ্চিত হতে চায়, একেবারে সাদা খাতায় লেখার টাইপ নিশ্চিত, যেন পরে ঘুরে যাবার সুযোগ না থাকে। অন্তত প্রশ্নবিদ্ধ করা তো যাবে, তাই কথাটা সেখানেই থামিয়ে মোড় ঘুরিয়ে নিল। আমাকে ঘুরতে নিয়ে যাবি? চল। তোর ফটফটিতে বসে এদিক ওদিক টোটো করা না, সলিড ঘুরতে যাওয়া। পাহাড় তো চড়ার কসরত করতে পারবো না। সমুদ্রের ধারে নিয়ে যাবি, ঠান্ডা ঢেউয়ের মধ্যে পা ডুবিয়ে রাখবো, নোনা পানি এসে সরিয়ে দেবে, ভিজিয়ে দেবে আমাকে, বাতাসে চুল উড়বে। ওহ, আমার তো চুল নেই, থাক, লাগবে না। বলতে বলতে হাসিখানা মিয়ে গেল, মুখে মেঘ মেদুর জমল। আবার সে এক জায়গাতেই কাঠি আটকে গেল। অভ্র যেন তা বুঝল, উঠে এসে পাশে বসলো, তার গাল হাতের আদলে নিয়ে বলল, আমি তোর জন্য উইগ অর্ডার করে দিব, যদিও নকল চুল, কিন্তু ফিলটা আসলের মতোই পাবি। ভাও বকিস না তো, মাথা ফিল পাবো। আচ্ছা, চুল না উঠলে বুঝি শাকচুন্নির সর্দার পদ থেকে পদচ্যুত হবি? এত চিন্তা কেন? মানুষ হাসবে। আমার পুতুলের উপর হাসার সাহস কার আছে? হাসলে কি করবি?
একটা এখনো হাসপাতালে। এত সাহস হয়ে গেছে? জেল খেটে জেলের ভয় কেটে গেছে। তাহলে তো বিপত্তি হবার ভয়ও কেটে গেছে। কথাটা শোনা মাত্র মুখখানা শক্ত হয়ে গেল অভ্রর। কঠিন স্বরে বলল, একবার বলেছেন এমন বিরক্তিকর কথা বলবি না। কেন? অভ্র উত্তর দেবার পূর্বেই দরজায় টোকা পড়ল। অভ্র সেদিকে তাকাতেই দেখল সাবেরা দাঁড়িয়ে আছে। তিনি অঞ্জলিকে নিতে এসেছেন। বেশ স্বাভাবিক স্বরে বললেন, অঞ্জিলা চল। কোথায়? বাসায়। যতদিন সুস্থ না হবে বাসায় থাকবে। মায়ের এমন কথায় অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো অঞ্জিলা। হতভম্ব স্বরে শুধালো, আমি তো এখানে ভালো আছি। জানি, কিন্তু আমার মনে হয় কাননের ওপর অহেতুক চাপ পড়ছে। আমার মনটাও খুঁতখুত করছে। আমাদের ওখানে তুমি ভালো থাকবে। এটা তোমার ভুল ধারণা। আমার কাছে অভ্র আছে। অভ্র কি 3-4 মাস নিজের সব কাজ ফেলে এখানে বসে থাকবে? পুরুষ মানুষের তো বাসায় থাকা কাজ নয় অঞ্জিলা। আর ওই ব্যাপারে তোমার বাবারও একমত। সে তার মেয়েকে বাসায় নিয়ে যাবে। অহেতুক জেদ করো না। অঞ্জিলা কিছু বলতে যাবে ঠিক তখনই অভ্র বলল, মা ঠিক বলছেন ঐন্দ্রিলা, তোর ওই বাড়িতে যাওয়া উচিত। অভ্রর এমন কথায় চমকালো অঞ্জিলা। অবিশ্বাস্য চোখে তাকালো। রাগ হলো কেন যেন। অভ্র কি বিরক্ত তার খেয়াল রাখতে রাখতে? অভিমান হলো। ঠোঁট ফুলিয়ে বলল, আমি তো এখানে ভালো আছি। তোর আরো ভালো থাকা উচিত। তুই বুঝে শুনে বলছিস? হ্যাঁ। নির্লিপ্ত উত্তর। অঞ্জিলা তার কথা বাড়ালো না। রাগে মাথা ফেটে যাচ্ছে। এখন মাথায় চাপ দিতে পারে না। পেছনটা ব্যথা করে, তাই চুপ করে গেল সে। সাবেরা স্বাভাবিক স্বরে বলল, ওর জামা কাপড় গুছিয়ে নিচ্ছি আমি। তুমি ওকে নিচে নিয়ে আসো। আপনি ব্যস্ত হবেন না মা, নিচে যান, আমি সব গুছিয়ে আনছি। সাবেরা কথা বাড়ালো না, চলে গেল। অভ্র সুন্দর করে অঞ্জিলার ব্যাগ গোছালো। অঞ্জিলা নির্বাককে দেখল। কান্না পাচ্ছে, কিন্তু কেঁদে কি লাভ? এই পুরুষের ভাবে পরিবর্তন হবে না। সে নির্লিপ্ত দায়সারা। অভ্র নিচে নামলো 3টে বড় বড় ট্রলির সাথে। অঞ্জিলার মুখে আষাঢ়ের মেঘ। কানন মনক্ষুণ্ণ স্বরে শুধালো, এত ব্যাগ কেন? ঐন্দিলা কি চিরকালের জন্য যাচ্ছে নাকি? পাশেই তো, যখন তখন জামা কাপড় নিয়ে যেতে পারবে। না মা, এখানে শুধু ঐন্দ্রিলার কাপড় নয়, আমারও কাপড় আর জিনিসপত্র আছে। আমিও 3-4 মাসের জন্য শ্বশুরবাড়ি শিফট হচ্ছি। অভ্রর ঘোষণায় বসার ঘরে উপস্থিত সকলে আশ্চর্যে স্তম্ভিত হলো। আউল সাহেব অবিশ্বাস্য চোখে তাকালেন নাতির দিকে। সাবেরার মুখখানা হতবিহ্বল হয়ে গেল। কানন কানকে বিশ্বাস করতে পারছে না। অঞ্জিলা চমকালো কিঞ্চিত, কিন্তু পর মুহূর্তে শরতের এক পশলা বৃষ্টি বাদে নির্মল সমীরের দোলা খেয়ে খেলো মানসপটে। আনন্দটা উকি দিল চোখের পেলেও। ইদ্রিস সাহেব নির্লিপ্ত বসে আছেন। তার দৃষ্টি প্রথম আলোর 5ম পাতায় আটকে আছে। জাগতিক বিষয়সমূহে তার আগ্রহ নেই। যা পারে করুক। কানন বিস্মিত স্বরে শুধালো, আসলেই? হ্যাঁ, এতে এত অবাক হবার কি আছে? সালাম সাহেব গলা খাকারে দিলেন। মস্তিষ্কে তার গোয়ার জামাইকে কি বলবেন সে প্রশ্ন দাঁড় করালেন। তারপর বিনীত স্বরে শুধালেন, তুমি আমাদের বাড়িতে থাকবে? শ্বশুরের প্রশ্নে খুব স্বাভাবিক কণ্ঠে অভ্র উত্তর দিল, আগে হ্যাঁ, আমার বউকে আমি একা ছাড়বো না। স্বামী হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, সেটা তো ভুলে যেতে পারি না। তাই ঢ্যাং ঢ্যাং করে বউকে বাপের বাড়ি পাঠাতে পারছি না। সালাম সাহেব কিছুটা বেকুব বনে গেলেন। এই ছেলে তাদের প্রকৃতির। তার কথাবার্তার ধার সবসময় বেশি। বিয়ের আগ থেকেই দেখে এসেছেন সালাম সাহেব। একমাত্র এই জামাই তার মতো মানুষকে নাস্তানাবুদ করতে পারে কথার প্যাচে। তিনি এখনো হতবিহ্বল ভাবটা কাটাতে পারলেন না। বিমূঢ় স্বরে বললেন, তাই বলে শ্বশুর বাড়ি পড়ে থাকবে? কেন বাবা? আমার বউ যদি তার শ্বশুর বাড়িতে দিনের পর দিন পড়ে থাকতে পারে, আমি কেন পারবো না? আমাকে আপনারা নিতে না চাইলে নিবেন না, আমিও আমার বউকে নিয়ে যেতে দিব না। সে এখন সালাম মজুমদারের মেয়ে পরে, সৈয়দ মাহবুল হক অভ্রর বউ আগে। বিয়ে দিয়েছেন তো এখন রংঢং করলে তো চলবে না। অভ্রর কণ্ঠে জড়তা নেই। আবারও নির্লিপ্ত গলায় উত্তর দিল। সালাম সাহেব পাল্টা প্রশ্ন করার ভাষা পেলেন না। কি প্রশ্ন করবেন? সাবেরা এতক্ষণ শীতল দৃষ্টিতে তাকিয়েছিল অভ্রর দিকে। নিজের মেয়ের দিকে চাইলেন তিনি। খুব গম্ভীর স্বরে শুধালেন, তোমার কি মতামত? আমি অভ্রকে ছাড়াও বাড়ি যাব না। এখানে তো মতামতের কিছু নেই মা। বিয়ের পর মেয়েদের বাড়ি তো সেটাই হয় যেটা তার স্বামীর বাড়ি থাকে। এমন শিক্ষাই তো তোমার থেকে পেয়েছি। আমি চাই না সে শিক্ষাকে অসম্মান করতে। আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না।
সমস্যাটা তখন হবে যদি অভ্র আমার পাশে না থাকে। আমি ওর ওপর নির্ভরশীল। আমার ঔষধটাও ও খুলে খাওয়ায়, আমার পায়ের নখ অবধি সে কেটে দেয়। গোসল করা থেকে শুরু করে সব কিছুতে আমি ওর ওপর নির্ভরশীল। সেখানে হুট করে আমি তোমার ওপর নির্ভরশীল হতে পারবো না। যদি তুমি আমাকে নিয়ে যেতে চাও, আমি আমার স্বামীর সহ যাব। দৃঢ়স্বরে উত্তর দিল উন্ডিলা। তার উত্তরে আওয়াল বাকইয়ের পৌর ঠোঁটে হাসি উন্মোচিত হলো, বিজয়ের হাসি। তার চোখে মুখে ফুটে উঠল অহংকার, গর্বের ছাপ। এই গর্ব সাবেরা বা সালাম সাহেবকে পরাজিত করার নয়, নিজের নাতির কাছে পরাজয়ের গর্ব। উন্ডিলা এবং অভ্রর সম্পর্কের অটুট বন্ধন তাকে মুগ্ধ করছে। তার ভেতরটা আজ তীব্রভাবে প্রফুল্ল। তিনি আজ আশঙ্কামুক্ত। বিয়ের পর থেকেই নাতির বিয়ে নিয়ে, তাদের সম্পর্ক নিয়ে তীব্র দ্বিধাগ্রস্ত ছিলেন তিনি। অভ্রর বেপরোয়া স্বভাব, জেদ, উগ্রতা তাকে ভাবাতো। তিনি গভীরতাকে বিশ্বাস করেন। বিবাহ বন্ধন পুরুষকে বদলায়, পিছুটানের সৃষ্টি করে। পিছুটান, জেদ, উগ্রতা, দায়সারা স্বভাব লাঘব করে। অনিলা বিয়ের দিন পালিয়ে গিয়েছিল। সেই ঘটনা তার বৃদ্ধ মনে ভীষণভাবে দাগ কেটেছিল। আতঙ্কিত হয়েছিলেন তিনি, তাই তো শর্ত জুড়েছিলেন। আজ সেই শর্তে একেবারে বিধ্বস্ত রূপে পরাজিত হয়েছেন তিনি। অনিলা অভ্রকে ভালোবাসে, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই তার। এই পরাজয়ে তিনি শুধু প্রফুল্লই নন, গর্বিত। গর্বের কিছুটা কৃতিত্ব নাতিটাকেও দেওয়া যায়। তার নাতির মতো পুরুষ যে অনিলার মতো নারীর হৃদয়ে খুঁটি গাড়তে পেরেছে, এটাই পৃথিবীর নবম আশ্চর্য। সাবেরা কোনো কথা বলল না, বেশ শান্ত ভঙ্গিমায় উঠে হাঁটা দিল নিজের বাড়ির পানে। অভ্র তাদের ব্যাগগুলো হাতে নিল। একটা ব্যাগ সালাম সাহেবের সাগরেদ বাদশাকেও দিল। পাড়ি জমালো শ্বশুর বাড়ি। আকাশখানা ধূসর চাদরে মুড়েছে। খানেক পূর্বে তীব্র সব মলিনতা ধুয়ে মুছে এমন স্বচ্ছ হয়ে আছে। এখন আবার বর্ষা নামার পায়তারা করছে। নীলাদ্রির হাতে দুটো পলিথিনের ব্যাগ, তাতে 2.5 কেজি করে মোট 5 কেজি পেয়ারা এবং আমরা। গন্তব্য শ্বশুর বাড়ি। ডায়াবেটিস হওয়ার পর থেকে আকরাম সাহেব বেশ স্বাস্থ্য সচেতন হয়ে গেছে। তিনি কোনো মিষ্টি ফল খান না। ভিটামিন সি যুক্ত ফল তিনি সেবন করেন, সেখানেও বেশ বাছবিচার। পেয়ারা এবং আমড়াতেই তার অনীহা আসেনি এখনও, তাই নীলাদ্রি পেয়ারা এবং আমড়া কিনেছে। যদিও ফলগুলোর দাম কম। 1/2 কেজি আমড়া অনেক লাগে চোখে, কিন্তু শ্বশুর বাড়ি 1/2 কেজি আমড়া নিয়ে যাওয়াটা দেখতে ভালো দেখায় না। তাই সে 2.5 কেজি পেয়ারা এবং 2.5 কেজি আমড়া কিনেছে। 10-12টা পেয়ারা দেখে ভালো ঠেকলেও আমড়া দেখে মনে হচ্ছে পুরো দোকান তুলে এনেছে সে। নিতুলের তো সেটাই মনে হলো, পারছে না বলতে। বাবা, বস্তা ভরে আমরা পেয়ারা কেন এনেছো? খাবে কে এত? কিন্তু নতুন জামাইকে এমন কথা বলাটা ভালো দেখায় না। সে জোর করে হেসে ব্যাগ দুটো নিল, হাসি মুখে বলল, যাও বাবা, ঘরে যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হও। না আন্টি, মানে আমি আসলে আব্বার সাথে কথা বলতে এসেছি, জরুরি কথা। এই বলেই চলে যাব। সে কি, এলেই তো মাত্র? হ্যাঁ, আসলে অনেক কাজ জমে আছে। প্যাকিং করা, গোছগাছ, বুঝেন তো, 13 ঘন্টা জার্নি করতে হবে আমাদের। কোথায় যাচ্ছ তুমি? শুধু আমি নই, পিও আমার সঙ্গে যাচ্ছে। আমরা বান্দরবান যাচ্ছি। নীলাদ্রির কথা শোনা মাত্র মাথায় বাজ পড়ল যেন নিতুলের। মেয়ে তো এমন কিছু জানায়নি। এতে 1 সপ্তাহ হলো তার ফাইনাল পরীক্ষাটা শেষ হলো। ভেবেছিল মেয়ে উঠিয়ে দেবার কথা পারবে সালাম সাহেব এবং সাবেরার কাছে, কিন্তু এখন তো জামাই অন্য সুর তুলছে। নিতুল বিহব্বর স্বরে শুধালো, পিউ তো কিছু বললো না, এই সিদ্ধান্ত কবে নিল? সিদ্ধান্ত বেশি দিন পূর্বে নেওয়া হয়নি, যদিও প্রস্তাব আমি অনেক আগেই দিয়েছি। কিন্তু গতকাল রাতে পিউ ফাইনাল জানিয়েছে সে আমার সঙ্গে বান্দরবান যাচ্ছে। সেটাই জানাতে চেয়েছি আব্বাকে। তার মতামত নেওয়াও তো প্রয়োজন। আপনিও আসুন, বৈঠক যখন হবেই সব সদস্যের উপস্থিতি প্রয়োজন। কি বলেন আম্মা? নিতুল উত্তর খুঁজে পেল না, তার মাথা ঘুরছে। শহরের জাঁকজমকপূর্ণ সহজ জীবন ছেড়ে মেয়েটা কি করে থাকবে বনাবাদরে? এটা কি ফাজলামি? আর পিওর মাথা কি নষ্ট হয়ে গেছে? পাগল বরের সাথে হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছে। বসার ঘরে বৈঠক বসেছে, গুরুতর বৈঠক। আকরাম সাহেব থমথমে মুখে বসে আছেন, তাতে অপ্রসন্ন ঠেকছে। নীলাদ্রি খুব আগ্রহী নিজে বাদাম বিস্কিট খাচ্ছে। পিউ তার পাশে বসা, তার চোখে মুখে কিঞ্চিত ইতস্তত বোধ। সে বাবা মাকে বান্দরবন যাবার কথাটা বলেনি। বললে যে কি প্রলয় উঠবে তার কিছুটা হলেও তার জ্ঞান আছে। ভেবেছিল হানিমুন নামক বাহানা দেখিয়ে চলে যাবে, পরে ফোনে জানাবে। আমি আর ফিরছি না।
কিন্তু এমন করার সুযোগ এই বান্দরবনের পাগল দিল না। তার কাজ স্বচ্ছ পরিষ্কার, মিথ্যার আশ্রয় নেওয়া পছন্দ নয় তার। আকরাম সাহেব চোখ মুখ কুঁচকে গম্ভীর স্বরে বললেন, তুমি পিউকে পাহাড়ে নিয়ে যেতে চাইছো? জি আব্বা, জি। পাহাড়ে আমার মেয়ে কি করে থাকবে নীলাদ্রি? আমার একমাত্র মেয়ের যত্ন আমি যে কোনো কমতি রাখিনি। তুমি জানো, যত দূরে জানি তোমার কটেজ থানচির দিকে, শহরেও না। বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক পেতে হলে চোঙ্গের উপরে উঠতে হয়। পিউয়ের অসুস্থতার বাতিক আছে, দুর্বল শরীর তার। পাহাড়ের রক্ষণাতায় ও কি করে সামলে নিবে? ডাক্তার কোথায় পাবে? তুমি বিগত 4 থেকে 5 বছর যাবৎ সেখানে পড়েই আছো, তোমার শরীর মানিয়ে নিয়েছে। কিন্তু আমার মেয়ে তো কোনোদিন পাহাড়ে যায়নি, ও কি করে থাকবে? তুমি তোমার জেদ আমার মেয়ের উপর তো চাপিয়ে দিতে পারো না। পিউ সাথে সাথে বলে উঠল, বাবা আমি পারবো। তুমি যদি আমাকে কোনো সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে দিতে, আর তার পোস্টিং কোনো প্রত্যন্ত এলাকায় হতো যেখানে বিদ্যুতের শর্টেজ আছে, আমি কি সেখানে থাকতাম না? তখন তো তুমি কোনো কথা বলতে না বাবা, অভিযোগ তুলতে না। আমি কি তাহলে ধরে নেব নীলাদ্রি আমার পছন্দ বলে তুমি এমন অভিযোগ তুলছো? মেয়ের এমন অভিযোগের মুখে পড়ে ভেবাচাকা খেলেন আকরাম সাহেব। নিতুল সাথে সাথে মেয়েকে থামানোর উদ্দেশ্যে বলে উঠল, এ কেমন আচরণ পিউ? তুমি তোমার বাবার সাথে এমন ব্যবহার করতে পারো না। পিউ উত্তর দেবার পূর্বেই নীলাদ্রি কঠিন স্বরে বলে উঠল, পিউ, তুমি শান্ত হও, আমি বলছি। নীলাদ্রির শীতল আদেশে থেমে গেল পিউ। তারপর নীলাদ্রি খুব নরম স্বরে বলল, আব্বা, আমি জানি পাহাড়ে থাকা সহজ নয়। আমি নিজেও থেকেছি সেখানে। মানিয়ে নিতে সব সময় অনেক বেশি সময় লাগে, ধৈর্যও লাগে। সেখানের খাবার, আবহাওয়া, জীবন ধারণের প্রক্রিয়া সমস্ত কিছু ব্যতিক্রম, আমাদের মতো একেবারেই না। আর সত্যি বলতে আব্বা, আমি নিজেও কৃত্রিমতা পছন্দ করি না। আর কৃত্রিমতা পছন্দ করি না বলেই আমার কটেজ এই প্রত্যন্ত এলাকায় নেওয়া। পিউয়ের জন্য চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার হবে। আর একমাত্র মেয়ে সে আপনার, অনেক আদরে পুতুলের মতো মানুষ করেছেন। ওখানে তার কষ্ট হোক, আপনি যে সেটা চান না সেটা আমিও বেশ ভালো করেই জানি। তবে একটা জিনিস কি বলুন তো, ঝামেলাটা আমার অভ্যাস হয়ে গেছে প্রকৃতিতে মিশে থাকার। এই শহুরে জীবন আমার জন্য খুবই খুবই বিরক্তিকর। আমি রীতিমতো মানিয়ে নেবার চেষ্টায় আছি, কিন্তু মাঝে মাঝে আসলে মনের উপর জোর খাটে না। এতে করে যেটা হয় যে বিতৃষ্ণা বাড়ে। সেই বিতৃষ্ণার তীক্ষ্ণতা পিউ অনুভব করুক, আমি সেটা কখনোই চাই না। ব্যাপারটি শুধু আমার উপর প্রযোজ্য তা কিন্তু নয়। একইভাবে পিউ পাহাড়ি জীবনে অভ্যস্ত নয়। সেখানে চিরজীবনের জন্য তাকে আটকে রাখলে তারও মনে একটা বিতৃষ্ণা জন্মাবে। ফলে আমাদের সম্পর্কের মাঝে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। বিয়ের সম্পর্কটা একটা জার্নির মতো বাবা, যেখানে গাড়ি রূপে দম্পতিকে যাত্রা করতে হয়। গাড়ির 2 চাকা একত্রে না চললে যাত্রাটা হয় এবড়ো থেবড়ো। তাই আমি চাই আমাদের যাত্রাটা হোক দুজনের সমন্বয়ে। চিন্তা করবেন না, 1 মাস আমরা পাহাড়ে থাকবো, 1 মাস শহরে। এতে করে দুজনই দুজনের জীবনকে আপন করে নিব। বিতৃষ্ণা জন্মানোর সুযোগই নেই। নীলাদ্রি খুব শান্ত স্বরে তার বক্তব্য রাখল। আকরাম সাহেবের দৃষ্টি নরম হলো। পিউ এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সামনে বসা বোকা পুরুষের দিকে। মনে মনে বলল, দেখে নাও পৃথিবী, আমি এই বোকা পুরুষ পেছে ভুল করিনি, ঠকিনি। শ্বশুরবাড়িতে মন্দ কাটছে না অভ্রর দিন। অনিলা নিজ ঘরে এসে বেশ শান্তিতে আছে। তার মাথার পেছনে ফোলা ভাবটা কমে যাচ্ছে ধীরে ধীরে। সাবেরা তাকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টায় আছেন। সকাল থেকে ঘন্টায় ঘন্টায় তার সামনে হাজির হয় খাবার ভর্তি প্লেট, যা অভ্র বসে থেকে শেষ করায়। অভ্রর প্রতি রাগটা একটু হলেও নরম হয়েছে সাবেরার। ছেলেটি তার মেয়েকে মাথায় করে রাখে, এতে সন্দেহ নেই। এই তো সেদিনের ঘটনা। হঠাৎ করে অনিলার অরুচি হলো, একেবারে বমি করে ভাসিয়ে দিল অভ্রর গা। খুবই নোংরা এবং কুরুচিপূর্ণ অবস্থা, কিন্তু অভ্র নাকও কুচকালো না। তার পিঠ ঢলে দিতে লাগলো। তার চোখে মুখে ফুটে উঠল তীব্র দুশ্চিন্তা। অনিলার মাথায় পানি দিল, তারপর তাকে পরিষ্কার করলো, নিজে পরিষ্কার হলো, সবকিছু পরিষ্কার করলো সে নিজ হাতে। এমন দৃশ্য যে কোনো মায়ের জন্যই খুবই আত্মতৃপ্তিদায়ক। নীলাদ্রি এবং পিউ থানচি চলে গিয়েছে। সালাম সাহেবের দিন কাটছে না। প্রতিদিন ছেলেকে গালি দিতে পারছেন না। নীলাদ্রি অনুপস্থিতিই তাকে বিরক্ত করছে।
অব্রুর সাথে তার সম্পর্কটা সরল না। ছেলেটা তেদর, তাকে বলদ ছাগল বলে গালি দেওয়া যায় না। তবে সে একটি ভালো কাজ করেছে। দুটো ছোট ছাগল কিনে এনেছে আজ সকালে, একটা কালো একটি বাদামি। ফলে ছাগলকে শিক্ষিত করার ভূত আবার মাথা চড়া দিল সালাম সাহেবের। 1 মাস পর নীলাদ্রি ফিরলে তাকে দেখিয়ে দিবেন সালাম সাহেব। বাচ্চা যদিও সন্ধিয়ান বিষয়টি নিয়ে, অব্রু অবশ্য আশ্বাস দিয়েছে সে সাহায্য করবে। দেখা যাক মিশন ছাগল শিক্ষা কতদূর আগায়। আজ আশ্চর্যজনক বিশেষ দিন। অব্রুর সাগরের তরুণের আজ বিয়ে। হুট করেই গত পরশু এসে জানালো তার বিবাহ ঠিক হয়েছে, তাও প্রেমের বিয়ে। সে যে প্রেম নয়, 10 বছরের প্রেম। গুরু হিসেবে অভ্র থাকা বাঞ্ছনীয়। অভ্র মেলাতেই পারছে না বেটা প্রেমটা করেছে কোন বয়সে। শুধু হিসেব করা হয় তাহলে কোনে যখন ক্লাস 5-এ তখন থেকে তারা প্রেম করছে। কি অদ্ভুত! অথচ সে বা বিল্লাল কেউ টের অবধি পায়নি। ভোলা ভালা মুখ করে থাকা ছেলেটা তলে তলে স্টিমার চালাচ্ছিল। তরুণ ঘটা করে তার ভাবি আপুকে দাওয়াত দিয়েছে। না গেলে সে বিয়েই করবে না এমন ভাব। কিন্তু অন্ডিলার মনটা ভালো নেই। বিয়ে মানে শাড়ি পরার একটা বাহানা। সাজগোজের জন্য এটাই মোক্ষম সুযোগ। কেউ বাধা দিতে পারবে, বিদ্রুপ করতে পারবে না। তার শাড়ি পরতে ইচ্ছে করছে, সাজতে ইচ্ছে করছে, কিন্তু নারীর সৌন্দর্যের সবচেয়ে আকর্ষণীয় অলংকার তার চুল। তার মাথার চুলগুলো যদি বিগত মাস দেড়েকে খানিকটা বড় হয়েছে, কিন্তু শাড়ির সাথে খুবই বেমানান। বিয়ে বাড়িতে এমন বেশি যাওয়াটা মন সায় দিচ্ছে না। আয়নায় নিজেকে দেখছে, চিরুনি দিয়ে 4 আঙ্গুলের চুলগুলো আঁচড়াচ্ছে। খুব কান্না পাচ্ছে। ইচ্ছে করছে ক্লাস 9-10-এর বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে কাঁদতে, ভীষণ কাঁদতে। মস্তিষ্ক শাসাচ্ছে আচ্ছা মতো, কিন্তু এই নরম অভিমানী মনটা শুনছে না। ঠোঁট ফুলিয়ে তাকিয়ে রইল সে নিজের প্রতিবিম্বের দিকে। চোখ জোড়া হঠাৎ ঝাপসা হয়ে আসলো। গাল ফুলিয়ে 3-4 বার নিঃশ্বাস ছেড়ে ধপ করে বসে পড়ল সে বিছানায়। অব্র তখন ওয়াশরুম থেকে বেরিয়েছে। গাঢ় নীল রঙের একটি পাঞ্জাবি পরেছে, হাতা গুটিয়ে রেখেছে হাতা অবধি। দাড়িগুলো ট্রিম করে পরিপাটি করা, চুল ভীষণ কায়দা করে পেছন উল্টে রেখেছে। যে কোনো নারীর হার্ট থ্রব হতে তার এক নজর যথেষ্ট। আয়নার সামনে নিজেকে দেখে নিল। ঘড়িটা হাতে পড়ল, একেবারে ফিট বাবু। তাকে দেখে অন্ডিলার কান্নার বেগ বাড়ল। নিজেকে একেবারে বেমানান লাগছে অভ্রর পাশে। টপ টপ করে গাল বেয়ে গড়ালো অশ্রুরেখা। ঘটনা দৃষ্টিগোচর হতেই ব্যস্ত হলো অভ্র। কি হয়েছে? কাঁদছিস কেন? খারাপ লাগছে শরীর? অন্ডিলা মাথা নাড়ালো, আবেগী স্বরে বলল, আমি যাব না, তুই যা। কেন? আমাকে বাদরের মতো লাগছে। আমাদের একসাথে দেখলে মনে হবে বাদরের গলায় মুক্তোর মালা। আমি যাব না। অন্ডিলার বাচ্চা সুলভ অভিযোগে না চাইতেই হেসে ফেলল অভ্র। খুব আহ্লাদের সাথে অশ্রু মুছে গালে চুমু খেলো। আলতো করে চোখের পাতায় চুমু খেলো। ঠোঁটে দীর্ঘ চুম্বন খেলো। অন্ডিলা কাঁদতে ভুলে গেল। এমন আদরে কি কাঁদা যায়? কিন্তু ফুফানো থামল না। অভ্র তার গাল ধরে বলল,